সো আসসালামু আলাইকুম আবার সবাইকে মেন্টরশিপ লাইভে আজকে মেডিকেল পরবর্তী মেন্টরশিপ লাইভে মেডিকেল পরবর্তী যে গুরুত্বপূর্ণ সিচুয়েশনসগুলো হয় সেই ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমাদের প্রশ্ন নিয়ে আমরা বেসিক্যালি আগাবো। সো তোমাদের প্রশ্নগুলোই মেইনলি ব্যাপার থাকবে। সো আমি টুকটাক কথা বললেই যে ব্যাপারটা থাকে সেটা হলো যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তোমাদের মেইন কনসার্নের জায়গা থাকে যে আমি আসলে চান্স পাওয়া সম্ভব কিনা, আমার জন্য কম সময়ের মধ্যে চান্স পাওয়া সম্ভব কিনা, এই ব্যাপার স্যাপারগুলো নিয়ে তোমরা অনেক বেশি টেন্স থাকো। সো রাইট। সো একটা থাকে মেডিকেল ভর্তি পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে, দেন তারপরে নেক্সট হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়ে অনেক বেশি টেন্স থাকো। সো মেডিকেল পরবর্তী ভার্সিটি প্রিপারেশন, সেই বিষয়টাই আসলে আজকে লাইভের মেইন গুরুত্ব থাকবে। সো এবং প্রথম যেই জিনিসটা আমরা বলি যে তিনটা কারণে চান্স হয় না। সো তোমরা হয়তো বা ওই কন্টেন্টটা দেখে থাকবা যে তিনটা কারণে চান্স হয় না। সো যারা দেখেছো তারা একটু জানাতে পারো যে তিনটা কারণ কি কি বলো তো। ভাইয়া তিনটা কারণ তোমাদেরকে বলি। তিনটা কারণ কি কি? এক হচ্ছে আমরা বলি ইমান। এক কি? ইমান। দুই হচ্ছে আমল। দুই হচ্ছে আমল। আর তিন হচ্ছে, তিন পরে বলি। সো এক হচ্ছে ইমান। তো একটু ব্যাখ্যা করি। তোমরা দেখতে পারবা যে যারা চান্স পাওয়ার পরে এই যে সিউ ষষ্ঠ হলো সাইকা কবির আপু। তো উনি মানে চান্স ডান পোস্টের মধ্যে খুব সুন্দর মতোভাবে এই ভিডিওটার স্ক্রিনশট দিয়েছিল যে এই ভিডিওটার পরে তার ব্যাপার স্যাপারগুলো ঘুরে গিয়েছিল, কোথাও চান্স পাচ্ছে না, কিন্তু তারপরে এই ব্যাপারটার পরে তারপরে হচ্ছে সে ধরো যে ফিরে যেতে পারছিল। এখন কাহিনীটা কি আসলে আমরা যদি তোমাদেরকে একটু আম, বুঝায় বলার চেষ্টা করি। দেখো যে তুমি চান্স পাইতে ধরো, হ্যাঁ মেডিকেলে চান্স না হলে বা মেডিকেলে ধরো যে প্রিপারেশন একটা থাকলে, তো তারপরে তোমার মেডিকেলের রেজাল্টের পরে গার্ডিয়ান বা সব কিছুর একটা প্রেশার আসবে। তো সে সব প্রেশার আসবে, ভালো কথা। এই প্রেশারের কারণে অনেকজন মনে করতে পারে যে তুমি চান্স অথবা কতটুক পাবা না পাবা শিওর না। সো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স নিয়ে ধরো কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। তোমার মনের মধ্যে কিছু কনফিউশন, আর চারপাশের সিচুয়েশন নিয়ে কনফিউশনটা আরও দৃঢ় হয়ে যেতে পারে। এখন মজার ব্যাপার, মানুষ যেমনটা চিন্তা করে তেমনটাই কিন্তু কাজ করে। সো যেটা হলো যে তুমি যদি বিশ্বাস না করো যে তুমি চান্স পাবা, তো বিশ্বাস কি অন্ধবিশ্বাস করবা, হুদায় বিশ্বাস করবা না? ব্যাপারটা দেখো যে আমরা বারবারই ডেটা সহ তোমাদেরকে দেখাই, তাই না? যে অ্যাকচুয়ালি দেখো যে তোমার ম্যাথ নিয়ে তুমি অনেক উইক, এটা নিয়ে অনেক পেইন খাচ্ছ। বাট তুমি যদি দেখো যে ম্যাথের মধ্যে চ্যাপ্টার হচ্ছে 12টা। সো তুমি যদি আমাদের দেখো যে 12 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ, 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ নিয়ে পলাপাইন কিন্তু হচ্ছে 12 দিনের মধ্যে ডান করে ফেলতেছে, 6 ডেজ যে ম্যাথ চ্যালেঞ্জ নিয়ে 6 দিনের মধ্যে ইমপ্রুভ করে ফেলতেছে। এবং মাত্র এক সপ্তাহের মধ্যে তোমার ধরো যে যেই মার্কটা আছে এই মার্ক থেকে দেখতে পারতেছো যে পোলাপান হচ্ছে যে একটা নাম্বার থেকে শুরু করতেছে, এই দেখতেছো যে তোমার 27 নাম্বার থেকে 49 নাম্বার, সো 53 নাম্বার থেকে 74 নাম্বার, এই নাম্বারগুলোতে ঢুকতে এক সপ্তাহের মধ্যে এই ইম্প্রুভমেন্টটা পসিবল। 20+ নাম্বার ইম্প্রুভমেন্ট পসিবল এক সপ্তাহের মধ্যে। সো টাস্কগুলো পরে এইটুকু বুঝেছি আমার পড়ার স্ট্র্যাটেজিতে অনেক ভুল ছিল আগে। সো ভালো কথা। কিন্তু 53 থেকে 53-তে চান্স হবে না, 74-এ কিন্তু চান্স হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে চান্স হবে না এই ব্যাপারটা মানে হাওয়া থেকে ভাবা যাবে না, আবার চান্স হবে এটাও হাওয়া থেকে ভাবা যাবে না। কিভাবে ভাববা? তোমার নিজস্ব ডেটা থেকে। যতক্ষণ ধরে বিভিন্ন জায়গায় পোস্ট করছো চান্স হবে কিনা, সম্ভাবনা আছে কিনা, তো ততক্ষণে কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটির গত বছরের একটা কোয়েশ্চেন দিয়ে দেখো যে তুমি কত নম্বর পাচ্ছ। তো তুমি যদি যদি ধরো যে 40 পাও, তাহলে ইনশাল্লাহ আমি বলবো যে তুমি এখানে হাজারো হাজারো প্রমাণ আছে। সো তুমি এক সপ্তাহের মধ্যে, তোমার ধরো যে 7 দিনের মধ্যে তুমি আসলে 20% নাম্বার ইমপ্রুভ করতে পারবা। এটার একটা এ দেখো মানে উল্টাচ্ছি আর এক্সাম্পল আসতে আছে, হ্যাঁ। এরা তো সবাই তোমারই ফ্রেন্ড। সো তারা ইমপ্রুভ করছে অ্যান্ড অল দ্যাট। সো যদি তোমার 20% গ্যাপ থাকে, তাহলে আমি বলবো যে তোমার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া অবশ্যই এখন থেকেই পসিবল। এবং এটার এক্সাম্পল প্রচুর প্রচুর আমরা ক্রিয়েট করছি, বলতেছি 20%। তোমাদের ভাবি কিন্তু পিএম এর স্টুডেন্ট ছিল 20 ব্যাচের। সো উনি যখন জয়েন করেছে তখন নাম্বার ছিল তোমার, ওরা না কিন্তু ফেল নাম্বার ছিল, 40% নাম্বারও পাইতো না। সো সেই জায়গা থেকে কিন্তু ঢাবিতে পড়ছে। সো এখন তো অর্থাৎ এই স্টোরিগুলো আনলিমিটেড পরিমাণে স্টোরি আছে। সো এখন ধরো যে তুমি 30% পাচ্ছ, 30%-এ আছো, তাহলে কি হবে? তাহলে তোমার ঢাবিতে চান্স হবে না। কি হবে? ইমপ্রুভমেন্ট হয় 50%-এ যাবা। সেই 50%-এ যায় কি হবে? 50%-এ যে পরেরটাতে কাঁপাই দিবা। এমন প্রচুর প্রচুর স্টুডেন্ট আছে আমাদের। সো যারা ওই ঢাবি পরীক্ষার আগে আফসোস করে, বলে যে ভাইয়া আমি বুঝতে পারছি যে আমি প্রচুর ইমপ্রুভ করতে পারছি, কিন্তু আমার আরেকটু সময় আসলে লাগতো, আর একটু সময় হলে আমি কাঁপা দিতে পারতাম। সো যাই হোক, নেক্সটটাতে ইনশাল্লাহ টপ করতেছি। চান্স না, টপ করা হচ্ছে গোল। সো অর্থাৎ তোমাকে
অ্যাচিভমেন্টটা তুমি ফোকাস করতে তো পারো না, অ্যাচিভমেন্টটা তোমার এখন হাতে নাই, তাই না? তোমার হাতে আছে কি, তোমার ইমপ্রুভ করাটা। সো তুমি যদি তোমার যে ডেটাগুলো, তো তুমি যে তোমার ধরো 30-40% যাই আছে, এগুলো যদি চাপে পড়ে ভুলা যাও, তোমার যদি বিশ্বাসটা উড়ে যায়, তাহলে কিন্তু সমস্যা, তাহলে চান্স কনফার্ম হবে না, তাহলে চান্স কনফার্ম হবে না। আমরা বলি যে তিনটি কারণে চান্স হবে না। এক নম্বর কারণ হচ্ছে তোমার যদি ইমান ঠিক না থাকে, অর্থাৎ তোমার যতটুকু সম্বল আছে, যতটুকু পুঁজি আছে, এটা যদি তুমি ফ্যামিলির চাপে, আশেপাশের চাপে, বিভিন্ন চাপে যদি ভুলে যাও, তাহলে আসলেও চান্স হবে না। সো তুমি 40% নাম্বার আছে, 40% তোমার পুঁজি, অন টপ অফ দ্যাট তোমার 20% ইমপ্রুভ করলে চান্স হবে। 60% আছো, 60% তোমার চান্স হবে, অন টপ অফ দ্যাট 20% ইমপ্রুভ করলে তোমার ভালো সাবজেক্টের দিকে টপ করা অবস্থায় চান্স হবে। সো চান্স থাকলে ইমপ্রুভ করে তোমার ধরো টপ সাবজেক্টে চান্স পাওয়ার দিকে যেতে হবে, যাতে করে সিইসি ডিপার্টমেন্ট, সো বা জিবি ডিপার্টমেন্ট, এরকম টপ ডিপার্টমেন্টটা পাইতে পারো। অ্যান্ড যদি চান্স পাওয়ার না জায়গায় জায়গায় থাকো, দেন তারপর 20% ইমপ্রুভ করে চান্স পাওয়ার জায়গায় যেতে হবে। যদি ধরো যে না চান্স পাওয়ার, আমি চান্স ইমপ্রুভ করেও চান্স হবে না এখন, ঠিক আছে, ইমপ্রুভ করে আমি চান্স পাওয়ার কাছাকাছি জায়গায় যাই, নেক্সটটাতে টপ করবা, সো এরকম জায়গায় যেতে হবে। বাট তুমি ডেটার ডেটা ডেটা সব ভুলে যায় মানুষের কথার উপর বিশ্বাস করছো যে তোমার চান্স হবে কি হবে না, এইটা হইলে অ্যাকচুয়ালি আসলেও চান্স হবে না। এক নম্বর পয়েন্ট ডান, ইমান। দুই নম্বর পয়েন্ট হচ্ছে আমল। আমল মানে কি? ধরো তোমার চান্স পাওয়ার জন্য তোমাকে কাজ করতে হবে। আমরা বলি ডু ইকলস টু ডান, তাই না? সো ডু ইকলস টু ডান করবা, তোমার চান্স ডান হয়ে যাবে, খুবই সিম্পল জার্নি। সো এখানে একটা মেয়ে 40 ছিল, সো 40 থেকে 57%-এ উঠছে। সো আফিয়া জাহিন, সো আফিয়া জাহিন একা না। সো যখন আফিয়া জাহিন একা না, তখন তোমাকে বুঝতে হবে যে প্রসেসটা ইম্পর্ট্যান্ট। 17 থেকে 50 তুমি কয়টাকে ব্যতিক্রম বলবা? কয়টারে বলবা যে ও ভালো স্টুডেন্টের জন্য হয়ে গেছে? কয়টাকে বলে সান্ত্বনা দিবা যে? তো যখন দেখতেছো যে তোমার এখানে খুব সিম্পল ভাবে দিস আর দ্য প্রসেসেস, তোমাকে টাস্কগুলো বলা হচ্ছে, কাজগুলো বলা হচ্ছে, কাজ করবা, ইমপ্রুভ করবা। 12% থেকে আচ্ছা, হিউজ ইমপ্রুভমেন্ট, সো এটার এক্সাম্পল না দেই। সো মানে 12 থেকে 80, বিশাল বিশাল গ্যাপ। ইন জেনারেল 20% গ্যাপ হচ্ছে যে তুমি তো উল্টাইলে সবারই পাই যাবা। সো এখন ঘটনা হলো যে এই যে ইমপ্রুভমেন্টটা তুমি দেখতেছো, তো অর্থাৎ এটার জন্য তোমাকে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। সো তুমি অনেক বিশ্বাস করো যে হ্যাঁ আসলে পসিবল, বাট পরিশ্রম করো না, তাহলে কিন্তু কোনোভাবে সম্ভব না। তোমরা 20 দিনে ঢাবি চান্স জার্নি স্টোরিতে দেখো, ওই স্টোরিটার পরেরটা অংশটা কি শোনো। নাইমাপুর মা যে বলতেছে, আমি আমি মোবাইল সরায় রাখতাম, মোবাইল সরায় রাখতাম, কিন্তু ও তাও জেগে উঠতো, অ্যালার্ম জাগার আগে উঠে যেত। কেন যেত? কারণ ও দেখতেছে যে আমি কাজ করতেছি, ইমপ্রুভ হচ্ছে, কাজ করতেছি, ইমপ্রুভ হচ্ছে। তার মানে আমি তো কার্জনের দিকে আগায় আগায় যাচ্ছি না। সো আমি কার্জনের দিকে আগাবো নাকি হুদায় হুদায় ঘুমাবো? সো তখন একদম বেয়ার মিনিমাম, সো এই যে 4 ঘন্টা 5 ঘন্টা করে ঘুমায়, সো বাকি পুরো সময়টা, 5 ঘন্টা করে ঘুমাইছে, বাকি পুরো সময়টা ইমপ্রুভমেন্টের পেছনে দিছে। আর তার মানে কি বলছি 5 ঘন্টা ঘুমাইতে হবে না? আমি বলতেছি তোমার ডেটা অনুযায়ী তোমার যে ইমপ্রুভমেন্টটা দরকার, সেইটা না করে, সেইটা মানে করাটাই তোমার জীবনের গোল হয়ে যেতে হবে। সো এবং আহ, ধরো দেন ওইটা করার জন্য যতটুকু স্যাক্রিফাইস করা দরকার, যা করা দরকার সেটা করতে হবে। কারণ ইমপ্রুভমেন্ট দেখলে কিন্তু আসলেও পাগল হয়ে যায়, মানে যার আসলে লক্ষ্য থাকে সে কিন্তু পাগল হয়ে যায়। ধরো একজনের মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু সে দেখতেছে যে এই ইঞ্জেকশনটা দিলে একটু ইমপ্রুভ হয়। সো তখন কি, ওই ইঞ্জেকশনটা 10টা দিলে ভালো হইতো, সে একটা দিয়ে কিন্তু ঘুমায় থাকবে না। সো পরেরটা দেওয়ার ট্রাই করবে। সো অর্থাৎ আমরা তোমাদেরকে স্বপ্ন যোদ্ধা বলি, তোমরা তো ওই কথাটা শুনেছই যে স্বপ্ন যেটা সেটা না যে তোমাকে ঘুমায় ঘুমায় তুমি দেখো, স্বপ্ন সেটা যে তোমাকে ঘুমাইতে দেয় নাই। এই রিয়েল লাইফ স্বপ্ন যোদ্ধা কিন্তু তোমার পিএমএন মানুষজনকে দেখতে পারতেছো, দেখতে পারতেছো না? তোমাদের নাইমা আপুকে, তোমাদের ফ্রেন্ডদেরকে, তোমাদের যারা ইমপ্রুভমেন্ট করতেছে তাদের গল্পগুলো একটু পড়ে দেখো। সো তারা কি বলতেছে, যে দেখতে পারছো গল্পগুলো, যে ঘুম থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের সাদমান ভাইয়া ঢাবি টপ করেছে, ঢাবি 400তম হয়েছে, এবং সিএসসিতে বর্তমানে পড়তেছে। ওর যখন জয়েন করে তোর নাম্বার ছিল তোমার 60%, 60%-এ নটরডামের স্টুডেন্ট, 60% কোনো মতে চান্স হবে, যেটা ঠিক ওর লেভেল থেকে মোটেও এক্সপেক্টেড না। ওকে ঢাবিতে পড়লে টপ ডিপার্টমেন্টে পড়তে হবে, সিইসি জিইবিতে, অথবা তোমার ধরো বুয়েট কুয়েট রুয়েটে কোথাও পড়তে হবে। সো সেখানে টপ সাবজেক্ট নিয়ে পড়তে হবে। তো ওর কাছে ওটা এক্সপেকটেশন, বাট ওর নাম্বার তো ওগুলা বলে না। ওর নাম্বার বলে চান্স কোনো মতন হবে, নাও হইতে পারে। সো কিন্তু যখন সে দেখলো ওই তার প্রত্যেক টাস্কে ইমপ্রুভমেন্ট হচ্ছে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সো সেই পাগল হয়ে তোমার ধরো যখন ইমপ্রুভ করতে যাচ্ছে, ও রাত ওই রাতের বেলা ঘুম থেকে উঠে যেত, উঠে যেতে আবার কাজ করতো। সো তার মানে তোমাকে এখন
পরিশ্রম করার একদম তীব্র তীব্র মনে করো হচ্ছে যে সেই ইয়েটা হিংস্রতা থাকতে হবে। সো আমরা যেটা বলি যে মহাবিদ্রোহীর রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কোন দিন শান্ত হবা? বিজয় অর্জন করে ক্ষান্ত হবা। তার আগেই কোনোভাবে শান্ত হওয়ার দরকার নেই। সো কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, হতাশ লাগতেছে, এই হতাশাগুলো, এই হতাশাগুলোকে শক্তি হিসেবে কাজে লাগে। হতাশাগুলো তোমার ধরো যে চলে যাওয়ার দরকার নেই। সো কোনো হতাশা এক্সপ্রেস করলে ভারী শান্ত মন শান্ত হবে, তোমার মন শান্ত হওয়ার দরকার নেই। মন অশান্তই থাকুক, তুমি অশান্তই থাকো, অশান্ত থেকেই তোমাকে কি করতে হবে? ওই ইমপ্রুভ করতেছো, বিজয় অর্জন করা পর্যন্ত তোমার হচ্ছে যে তোমার কাজ করে যেতে হবে। তো এই পরিশ্রমটা করার মানসিকতা না থাকলে কোনো কিছু পসিবল না। প্রথম যে কারণে চান্স হবে না সেটা কি? ইমান। যে তোমার যে ডেটা, তোমার যে সম্বল, সেটারে মানুষের কথায় ভুলে গেলে চলবে না। তো তোমার যা আছে, 30% আছে, সে 30% তোমার সম্বল, 40 সম্বল, 50 60 যা আছে সেটা তোমার সম্বল। কিন্তু মানুষের কথায় তুমি তোমার সব সম্বল ভুলে গেছো, সেটা হবে না। তাহলে তোমার চান্স পাওয়ার যতটুকু সম্ভাবনা আছে সব কিছুকে তুমি নিজে কবর দিচ্ছ। তো এটা করা যাবে না। দ্বিতীয় কারণ কি বললাম? আমল। তৃতীয় কারণ হচ্ছে ইমান আছে, আমল আছে, কিন্তু প্রিসাইসলি সেই জিনিসটা করা হচ্ছে না। পরিশ্রম করা হচ্ছে, প্রিসাইসলি করা হচ্ছে না, যার ফলে তুমি কোনো ইমপ্রুভমেন্ট দেখছো না। সো তোমার এখন বসে তোমার সাল সংশ্লেষণের চ্যাপ্টারের প্রথম থেকে রিডিং পড়ার দরকার নেই। ওই চ্যাপ্টার থেকে ক্রেবস চক্রের যে অংশটা, ক্রেবস চক্রের এনজাইমগুলো তুমি পারো না, ওই জায়গাটা ভুল যায়। ওই জায়গায় তোমার ফোকাস দরকার, ওই জায়গায় তোমার ফোকাস দরকার। কিন্তু ওই ফোকাস তো তুমি দাও না, তুমি সান্ত্বনা পড়তেছো, এই সান্ত্বনা নিজেকে দিতে চাও। তো পড়তেছি, এই সান্ত্বনা দেওয়া দিয়ে কোনো দরকার নাই। সো তোমার কি করতে হবে? তোমার পরিশ্রমটা, টাইম কিন্তু টিকিং, ঘড়ি চলতেছে। সো তোমাকে বিজনেসম্যানের জন্য টাইম ইকাস টু মানি না? টাইম ইনভেস্ট করে, টাকা চায়। সো তুমি টাইম ইনভেস্ট করবা, নাম্বার চাপা। সো এখানে দেখতেছো যে এই যে পোলাপান টাইম দিচ্ছে, কি করতেছে? 30 থেকে 52%। সো 12 থেকে 56%, 50 থেকে 70%। টাইম, নাম্বার, টাইম দিচ্ছে, ইমপ্রুভ হচ্ছে। টাইম দিচ্ছে 22 থেকে 69%, টাইম দিচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো টাইম ইনভেস্ট করবা, ইমপ্রুভমেন্ট হইতে হবে। সো সান্ত্বনা দিয়ে কাজ নাই। আমার মানসিক সান্ত্বনার জন্য আমার পড়াশোনা করতেছি না। 51%, 51% থেকে 86%। সো তার মানে ইমপ্রুভ করতে হবে, আমার সান্ত্বনা দিয়ে কোনো কাজ নাই। সো তাহলে এই ইমপ্রুভমেন্ট করার জন্য এক্সপেরিমেন্ট করা যাবে না, এক্সপেরিমেন্ট করা যাবে না। তো যেখানে দেখতেছো যে তোমার ফ্রেন্ডরা এরকমভাবে একটা প্রিসাইজ পাথে এগিয়ে ইমপ্রুভ করছে, সেখানে নিজের মাথায় আসা অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করিও না। তো তো তোমাদের ভাবির পরিচয় দিলাম যে ঢাবির জন্য যখন জয়েন করে তখন হচ্ছে যে ফেইল নাম্বার ছিল, সেখান থেকে ডিউতে পড়ছে। এরকম একজন এক্সাম্পল না, এরকম তুমি চান্স ডান গ্রুপে, ইমপ্রুভমেন্ট গ্রুপে আনলিমিটেড এক্সাম্পল পাবা। আর তোমার ফ্রেন্ড দেখে তখন হয়তোবা খুব বেশি গুনতেছো না। সো বাট যার ইমপ্রুভমেন্ট হচ্ছে দিন শেষে, তার তোমার গুনতে হবে, কারণ ও 20% নাম্বার বাড়াইতে পারতেছে, 30% নাম্বার বাড়াইতে পারতেছে, এটা আগুন জিনিস। সো ওইটাই এক একটা চান্স ডান পোস্ট। যারা যার নাম্বার ইমপ্রুভ করছে, নাম্বার ইমপ্রুভ করলে কি হবে? চান্স হওয়ার জন্য তো আর কিছু লাগে না, কোনো এনএসএ ভেরিফিকেশন লাগে না, কিছু লাগে না। তোমার চাচিকে জিজ্ঞেস করবে না, তোমার পাশের বাড়ির আন্টিকে জিজ্ঞেস করবে না, বলেন তো ও এত পার্সেন্ট নাম্বার পাইছে, ওকে কি চান্স দেওয়া উচিত? ও তো ভালো স্টুডেন্ট না মনে হয়, তাহলে কি চান্স দিব? যদিও 70 পাইছে, কি করা যায় বলেন তো? এরকম কোনো ভেরিফিকেশন হবে না, নাম্বার ইমপ্রুভ হয়েছে, চান্স হয়ে যাবে, সিম্পল অ্যাজ দ্যাট। তো তোমার ফোকাস শুধু মানে আশেপাশে পাড়াপড়শির কাছে ভ্যালিডেশন নেওয়া না, তোমার ফোকাস কি? তোমার নাম্বারটার ইমপ্রুভমেন্ট ঘটানো। তোমার নাম্বার ইমপ্রুভ হবে, তোমার চান্স ডান হবে, খুবই সিম্পল। এই তিনটা মাইন্ডসেট ঠিক করে আমরা একটু আগানোর চেষ্টা করব। এক হচ্ছে ইমান, আমার যে সম্বলটা আছে সেই সম্বলটার উপর বিশ্বাস করে সেখান থেকে ইমপ্রুভমেন্টের চেষ্টা করব। সেইটা মানুষের কথায় ডাউন হয়ে ভুলে যাওয়া যাবে না। ওকে, আমার পুঁজিটা ভুলে যাওয়া যাবে না, ইমান রাখতে হবে। দুই হচ্ছে আমল। সো সেই ইমপ্রুভমেন্ট করার জন্য এমন না নিজে সর্বোচ্চটা দিব, নিজের সর্বোচ্চটার তোমার একটা ডেফিনেশন আছে। আমি এতটুকু করতে পারি, এতটুকু করতে পারি, মানে ইউ উইল গিভ ইউর বেস্ট এরকম না যে আই উইল গিভ মাই বেস্ট। আই উইল গিভ দ্য রিকোয়ার্ড বেস্ট। তোমার রিকোয়ার্ড বেস্টটা দিতে হবে, যেইটা দরকার। সো ইমপ্রুভ করার জন্য এত ঘন্টা পরিশ্রম করো, ওই এত ঘন্টা পরিশ্রম দিব আমি। সো আমার পক্ষে যতটুক সম্ভব এটা না, তোমার পক্ষে কতটুক সম্ভব ওটা বাড়াও। তোমার পক্ষে কতটুক সম্ভব এটা নিয়ে তোমার অনেক ভুল কনসেপশন আছে। তুমি কতটুকু দৌড়াইতে পারো? তোমার পিছনে যদি একটা বাঘ দৌড়ায়, বাঘ না কুকুরও দৌড়ায়, তাহলে তুমি যেই হারে দৌড়াবা, তো তুমি আসলে এখনো সেই হারে দৌড়াচ্ছ না। সো তার মানে তোমার পক্ষে কতটুকু সম্ভব অমনি করে মাপে মাপে হিসাব দিও না। সো তোমার এই যে গ্যাপটা, এটা ইমপ্রুভ করার জন্য যা দরকার সেটা তুমি করবা, তোমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করবা না। সো এক হলো
তাহলে হচ্ছে কি, এক হচ্ছে তোমার পুঁজিটার উপর বিশ্বাস রাখতে হবে, দুই হলো তোমাকে পরিশ্রম করতে হবে, রিকোয়ার্ড যেটা দরকার সেইটা, রিকোয়ার্ড বেস্ট তোমাকে দিতে হবে, নট ইওর বেস্ট। তিন নাম্বার হচ্ছে যে সেইটা ইমপ্রুভমেন্ট, ভিজুয়াল ইমপ্রুভমেন্ট থাকতে হবে। তোমার টাইম ইকুয়ালস টু ইমপ্রুভমেন্ট হইতে হবে, টাইম ইকুয়ালস টু ইমপ্রুভমেন্ট হইতে হবে। সো এরকমভাবে আগে গেলে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই চান্স ডান, 100% পসিবল। এটার প্রচুর প্রচুর এক্সাম্পল আমরা প্রতি বছর ক্রিয়েট করছি, হাজারো স্বপ্নযোদ্ধারা যুক্ত হচ্ছে। সো এবং যে ইভেন তোমরা হচ্ছে যেটার তোমার ব্যাচমেটদের মধ্যে প্রচুর এক্সাম্পল দেখতে পারছো, ব্যাচমেটদের নাম্বারটা যে অনেক ইন্সপিরেশনাল সেটা তো বুঝতেই পারবা। আলটিমেটলি তোমরা দেখো চান্স ডান একটা স্টোরি যখন আমরা কভার করি, ওই ভাইয়ার যখন বলি তখন আমরা দেখা যাচ্ছে যে পাশে কি করি, পাশে দেখা যাচ্ছে ওর যে ইমপ্রুভমেন্টের গ্রাফটা ওটা দেখাই। তো কারণ ওইটাই এইটা। হুম। তো আজকের ইমপ্রুভমেন্টই কালকে হচ্ছে তোমার চান্স ডান করে। সো অনেক অনেক প্রশ্ন চলে আসছে। সো আমি এই মাইন্ডসেটগুলো তোমার ধরো যে বলার চেষ্টা করলাম, সেগুলো হয়তো বা তোমাদের অনেক কিছুর জন্য প্রিপেয়ার করবে। এখন তোমাদের স্পেসিফিক প্রশ্ন ধরে ধরে আগাই। ওকে। সো ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লেভেল 9-এ আছি, সাজেশন রিফ্লেক্স, আমি ডিউ গাইডলাইন 0 এভারেজ 59 পেয়েছি, হাইয়েস্ট 65, সো লোয়েস্ট 40। আমি র্যান্ডম এক্সাম কি শুধু ঢাবির প্রশ্নের উপর এক্সাম দেবো নাকি অন্য যে কোনো প্রশ্নের উপর? আমি ইউনিভার্সিটির জন্য কিছু করি না, এখন কি করণীয় কি? আচ্ছা। সো আব্দুল নূর, সো আব্দুল নূর, তোমার হচ্ছে যে আহ, এটা প্রথমে তুমি বললা যে আচ্ছা লোয়েস্ট এটা, তো তুমি এক কাজ করো, এরপরে তোমার তোমার ধরো কিছু হার্ড টাস্ক আছে। সো তোমার ঢাবি ভর্তি পরীক্ষার আগে তোমার এই যে লেভেল 9 আছো, লেভেল 10-এর পরে তোমার ধরো যে এরপরে দেখবা যে আরো হার্ড টাস্ক আছে। সো এই হার্ড টাস্কগুলোর কিছু গোল আছে, দেখবা থ্রেশহোল্ড নামে একটা এক্সাম আছে। হ্যাঁ। সো এটার গোল কি? গোল হচ্ছে তোমার পরীক্ষা কেমন হবে এটা তোমার হাতে আছে না, তোমার প্রিপারেশন কেমন হবে এটা তোমার হাতে আছে না, এটা তোমার হাতে আছে। পরীক্ষা ভালো হলে তুমি চান্স পাবা, এইটা গোল হওয়া যাবে না। পরীক্ষা ভালো হলে তুমি চান্স পাবা, এটা তোমার গোল হওয়া যাবে না। সো তোমার যে এখন দেখবা হার্ড টাস্কগুলোতে কি করা আছে, তোমার এখন যেমন লোয়েস্ট মার্ক হচ্ছে 40%, হার্ড টাস্ক এটাতে কিন্তু চান্স হবে না, হ্যাঁ হ্যাঁ তোমার হায়েস্ট মার্কটা দিয়ে হবে। বাট তোমার তাহলে বেস্ট পরীক্ষা দিলে তোমার চান্স হবে, কাহিনী তো এটা দাঁড়ায়। এভারেজ দিলে হবে না, এভারেজ পরীক্ষা হলে হবে না, বেস্ট পরীক্ষা তোমার লোয়েস্ট পরীক্ষা হলে তো অবশ্যই হবে না। বাট হার্ড টাস্কগুলোর গোল হচ্ছে তোমার লোয়েস্ট মার্কটাকে তোমার গোলে সমান করা। সো অর্থাৎ, সো আমার গোল ছিল যে আমার টপ ডিপার্টমেন্টে পাইতে হবে। সো আমার পরীক্ষার আগে তোমার লোয়েস্ট মার্ক একদম, ধরো সবার লোয়েস্ট আছে না একটা, সো সেই ধরো তোমার পরীক্ষা খারাপ হওয়া মানে একটা ব্যাপার আছে না। দেখবা যে টপাররা যখন বের হয়, তো হ্যাঁ, আনাস বের হয়েছিল, ও কানছিল, তোমাদের অন্তপু বেরিয়েছিল, ও কানছিল। তো কারণ কি, আনাসরে বলছিলাম যে তুমি ধরো যদি ইয়া করতে পারো, নাম কি, টপ 20-তে থাকতে পারো, তাহলে হচ্ছে তোমাকে রেডিসনে বাফেট দেবো, সো বাফেট ট্রিট দেবো। সো আর যদি 20-তে না থাকতে পারো তো ঠিক আছে, তাহলে টপ করতে পারলে তারপর তোমাকে বাফেট ট্রিটও দিব। সো টপ 100-এর মধ্যে থাকতে পারলে অল দ্যাট, বাট সেটা রেডিসন বাফেট হবে না। ওকে। সো ও বের হওয়ার পরে ও বলছে যে ভাইয়া মাফ করে দেন, এটা সেটা আমি তো পারলাম না, কথা রাখতে পারলাম না, তারপরে এটা সেটা। তো কি হইলো, পরীক্ষা অনেক খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে? সো কারণ ওই খারাপ হয়েছে মানে কি, লাস্টে কিন্তু 25তম হয়েছে, তাই না? 20তম হইতে পারেনি, 25তম হয়েছে, বিশাল খারাপ হয়ে গেছে। তো কাহিনী কি, যে খারাপের ডেফিনেশনটাই এত ভালো বানাও। খারাপের ডেফিনেশনটা, তোমার পরীক্ষা খারাপ হবে, খারাপের ডেফিনেশনটা এমন ভালো বানাও যেটা তোমার তোমার গোলে পৌঁছানোর জন্য ইনাফ হয়। যে তোমার খারাপ পরীক্ষা হলে তুমি কত পাও, ভালো পরীক্ষা হওয়া লাগবে না, খারাপ পরীক্ষা হলে কত পাও সেটার একটা নাম্বার আছে না। সো সেইটার জন্য তোমাকে হার্ড টাস্কগুলো প্রিপেয়ার করবে। সো একদিন লাইভ শেষে লাইভগুলোতে তোমার ধরোতে আমি ধরো যে এই যে তোমাদেরকে যে বসছি, তোমাদের যত আমাদের আমার গোল থাকবে, তোমাদের যত প্রকার কনফিউশন সেগুলো একটু ডিপ রুটেড ভাবে সলভ করা। তো এটাতে অনেক এনার্জি দেওয়া লাগে। সো তো একদিন লাইভ শেষের পরে বা ধরো খুবই এক্সস্টেড হয়ে গেছি, আমি ডিম ভাজতে গেছি। তো প্রথম ডিমটা ভাজতে যে আমার পুরো ডোরাই ফেলছি আর কি, দ্বিতীয় আবার একটা ডিম দিছি, তো এটা কোনো মতে ছেঁড়া বেড়া হয়ে গেছে। তো ভালো কথা, আমি কিন্তু মনোযোগ দিয়ে করতেছিলাম। তো এই দ্বিতীয় ছেঁড়া বেড়া ডিম নিয়ে আমি ধরো হচ্ছে খাইতে বসছি। তারপরে তোমার ভাবি উঠছে। সো উঠার পরে ও হচ্ছে ঘুম ঘুম চোখে বলছে যে কি খাইতেছো এটা, তারপর ঘুম ঘুম চোখে একটা দিয়ে কোনো মতো উল্টা উল্টি করলো। ওইটা আমার চেয়ে 10 গুণ বেটার হয়েছে। মানে ওর তো ওটা খারাপ পারফরমেন্স, ওর খারাপ পারফরমেন্সও আমার বেস্টের চেয়েতেও বেস্ট। সো তোমার খারাপটা কেমন, সো ভালো হওয়ার দরকার নেই। সো তোমার খারাপ পারফরমেন্সটা কত, এই খারাপ পারফরমেন্সটা উঠাইতে হবে। যদি তুমি আসলে ধরো যে টপ করার টার্গেট থাকো, তাহলে তোমার টার্গেট থাকতে হবে আমার লোয়েস্ট নাম্বার যেন টপে থাকে। লোয়েস্ট নাম্বার যদি টপে থাকে তাহলে টপ করার মতন প্রিপারেশন হয়। সো গেল।
সো তাহলে চলো, ভাই উদ্ভাসে মডেল টেস্ট এক্সাম কি দিব, দেওয়া কি উচিত? সো উদ্ভাসে মডেল টেস্ট এক্সাম দেওয়া কেন উচিত না? তোমার ধরো যে র্যান্ডম এক্সাম হিসেবে তুমি যে কোনো সোর্সেস অফ এক্সাম দিতে পারো। সো এখন র্যান্ডম এক্সাম হিসেবে আমরা বলতেছি যে আহ, তোমার তুমি তোমার প্রিপারেশন জাজ করার জন্য বিভিন্ন ডেটা কালেক্ট করলা, বাট পরীক্ষার এই সময় এসে যে কোনো কিছু নিয়ে আন্দাজে স্ট্রেসড হওয়া যাবে না। যে কোনো কিছু নিয়ে আন্দাজে স্ট্রেসড হওয়া যাবে না। সো একটা কিছু তোমার টাইপের খাতায় আছে এবং তুমি পারো নাই, সেটা একটা টেনশনের ব্যাপার। যেটা তোমার টাইপের মধ্যে আসে কিন্তু তুমি পারো নাই, কিন্তু যেটা তোমার টাইপের মধ্যে নাই, তো যেইটা তোমার টাইপের মধ্যে নাই সেগুলো নিয়ে আন্দাজে স্ট্রেসড হওয়ার কোনো দরকারও নাই। ওকে। সো তাহলে পরীক্ষা দিলা, কিন্তু স্ট্রেসটা নিবে কিনা সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেটা ডিপেন্ড করবে এটা ঢাবির জন্য ইম্পর্টেন্ট কিনা। সো ঢাবির জন্য ইম্পর্টেন্ট কিনা তোমাদের কিন্তু দেখো যে ইয়া করা আছে কোর্সের মধ্যে। তুমি যাবা কোর্সের মধ্যে, দেখবা যে আলাদা তোমাদের কাছে তো গাইডলাইন্স দুটো অনেক খাতা তো গুছানো আছেই। এছাড়াও দেখবা যে তোমার ধরো যে কোর্সের মধ্যেও এখন সুন্দর মতন করে ডিউ টাইপের খাতা হিসেবে আলাদাভাবে গুছানো আছে। সো তোমাদেরকে দেখাই দিই একটু। হ্যাঁ, সো দেখাই দিই। ধরো যে কোর্সের মধ্যে যাবা, যার মধ্যে দেখো যে এই যে ডিউ টাইপের খাতা এখানে খুব সুন্দর মতো গুছানো আছে। ধরো ফিজিক্সে গেলাম। সো তো ফার্স্ট পেপারে গেলাম। সো আমরা চলো ওপেন করলাম। ওপেন করলে কি হবে? আমরা ফার্স্ট পেপারে একটা চ্যাপ্টারের উপরে আমরা কিন্তু পাই যাচ্ছি যে আমার এই টাইপগুলো এই টাইপগুলো থেকে জিনিসপত্রগুলো আসতেছে। হ্যাঁ। সো এই একটা একটা টাইপের উপরে আমার স্কিল আছে। সো স্কিল আছে, হয়ে গেছে। স্কিল নাই, ডান করতে হবে। সো আমার এই টাইপ অ্যানালাইসিস করে এই টাইপগুলো থেকে একটা দুইটা কিন্তু না, আমরা জানি যে এই টাইপগুলো থেকে একটা দুইটা না, তোমার আমরা বলি 70% প্লাস, বাট অ্যাকচুয়ালি 75% বা তারও বেশি সংখ্যক কিন্তু কমন টমন আসে প্রত্যেক বছর। তোমাকে কি করতে হবে? ওগুলোর স্কিলগুলো অর্জন করতে হবে। সো আমরা কিন্তু দেখাই কিন্তু তোমাদেরকে, যেমন ম্যাথ নিয়ে পোলাপান এত এত টেনশন করছো, এত এত টেনশন করছো মেডিকেলের পরে। সো দেখো, এই যে জাস্ট এই টাইপের টাইপগুলো ধরবা, টাইপগুলো ধরে এই ম্যাথগুলো করবা, এখান থেকে জিনিসপত্র কমনই চলে আসবে। এবং এটা 45 সেকেন্ড স্কিল অর্জন করতে হবে। দেখো কমনের পরিমাণ, স্ক্রিনশট সহ কমনের পরিমাণ 86% ডিরেক্ট কমন। সো কমন তো পড়লো, নেক্সট টার্গেট হচ্ছে এটাকে স্টপ ওয়াচ চ্যালেঞ্জের মধ্যে করতে পারতে হবে, 45 সেকেন্ডের মধ্যে করতে পারতে হবে। এই যেমন 2 সেকেন্ডসে করলাম আমরা, সো এটা 13 সেকেন্ডসে করলাম। 45 সেকেন্ডের মধ্যে চ্যালেঞ্জের মধ্যে করতে হবে। দেন তোমার কনসেপচুয়ালি করতে হবে যাতে করে রিটেনে তুমি কাজে লাগাতে পারো। কারণ রিটেনে তোমার ধরো তোমার এখানে আমরা করতেছি কোনোটা শর্টকাট দিয়ে না। রিটেন, তো রিটেনের জন্য তোমার তিনটা জিনিস বেশি ইম্পর্টেন্ট। সো তো বেসিক্যালি দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এটা তুমি রিটেনের গত কয়েক বছরের কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন্সগুলো নিয়ে এক্সাম দিলেই দেখতে পারবা। এক হচ্ছে রিটেনের জন্য যে এমসিকিউ টাইপগুলো আছে এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, বাট সেই এমসিকিউ টাইপগুলো শর্টকাট ভিত্তিক পাবে না, সেগুলোকে তোমাকে কনসেপ্ট দিয়ে অর্থাৎ রিটেন আকারে করতে পারতে হবে। এমসিকিউ টাইপগুলো খুব সিম্পল ব্যাপার। দুই হচ্ছে এইচএসসি সাজেশন টাইপগুলো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সো এইটা যাতে করে তো করতে পারো, এটার জন্য কিন্তু তোমার কোর্সে এইচএসসি সাজেশন টাইপগুলো গুছিয়ে দেওয়া আছে এবং এইচএসসি সাজেশন টাইপের উপরে কি করা আছে, এইচএসসি সাজেশন টাইপগুলোর উপর প্রত্যেকটা টাইপ ওয়াইজ ক্লাস আছে। সো তার এই জিনিসগুলো তোমার রিটেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওগুলো তোমার মোটামুটি তোমার পারাই থাকবে, ওটা তোমার জন্য প্রিপারেশন নেওয়ার খুব একটা কিছু নাই। সো তোমরা অলরেডি ওগুলো পারোই যেহেতু। বাট ধরো দেখে নিলা, যে ঝালাই করে নিলা, যে যদি ঘাপলা থাকে যে না এটা আমার একটু রিভাইজ দেওয়া লাগবে, তো সেই টাইপটা তখন তুমি ঝালাই করে নিলা। সো এইচএসসি সিক্রেট সাজেশন এটাও কিন্তু তোমার কিসের মধ্যে আছে? এইচএসসি সিক্রেট সাজেশন এটাও কিন্তু তোমার কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে। সো তুমি দেখতে পারবা। ধরো আমি সিম্পলভাবে একটা ফিজিক্সের একটা জিনিস ওপেন করি। সো এগুলো তোমার এক নজর দেখে নিলেই হবে। তো কারণ এগুলো তুমি করে আসো এইচএসসিতে, তুমি জানো যে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টাইপ কোনটা, এই দেখতে পারতেছো যে নদী নৌকা হবে, ডট গুণন হবে, সো ক্রস গুণন হবে, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট হবে। সো এই ধর চার পাঁচটা টাইপই হচ্ছে যেখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট টাইপ আছে। সো এগুলো তুমি মোটামুটি পারোই। ধরো যে একটা টাইপ রিভাইজ দেওয়া দরকার সুন্দর মতন, উইদিন 20 মিনিটস তোমার এই টাইপগুলো তুমি রিভাইজ দিয়ে ফেলতে পারবা। এখানে তোমার তো টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে ক্লাসও আছে। সো তো সেটা সবগুলো করার দরকার, কোনো কিছুই কিন্তু তোমার এমন না যে কোনো কোর্স শেষ করতে হবে, ক্লাস শেষ করতে হবে, কিছু করতে হবে না। ও কোর্স শেষ করা, ক্লাস শেষ করা করতে গেলে 1 সপ্তাহের মধ্যে 20% 30% ইম্প্রুভমেন্ট হইতো না। So তোমাকে প্রিসাইসলি প্রিপারেশন নিতে হবে। সো পিএম এর কোর্স শেষ করা তোমার গোল না, তোমার ইমপ্রুভমেন্ট করা তোমার গোল। তোমার ইমপ্রুভমেন্ট করার জন্য কি লাগবে? তোমার ডেটা লাগবে। তুমি কি একটা হসপিটালে যে বা ফার্মেসিতে যে ওর যে ওষুধ পাওয়া যায় সেই ওষুধগুলো আমি শেষ করব, সো এই ফার্মেসির ওষুধগুলো শেষ করব, এটা তোমার গোল থাকে না। তোমার যেই জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার সেটার জন্য যে ওষুধগুলো খাওয়া দরকার শুধু সেই ওষুধ খাওয়া শেষ। খুবই সিম্পল ব্যাপার। সো প্রিসাইসলি নিজের রোগ অনুযায়ী ওষুধ খেতে হবে। তো সেই জন্য এইরকমভাবে প্রিসাইসলি প্রিপারেশন নেওয়াটাই টাস্কগুলো তোমাকে ওরকমভাবে জোর করে করাবে।
তো সেই জন্য কিন্তু এই এত দ্রুত ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো এখন তোমার অনেক কিছু মনে হবে, যা যা মনে হচ্ছে সেগুলোকে পাত্তা দেওয়া যাবে না। তা না করে টাস্কের যে গ্যারান্টেড জার্নি, তো সেই জার্নি অনুযায়ী আগাতে হবে। সো নিজের মাথা থেকে অনেক এক্সপেরিমেন্ট করার দরকার নেই। ওকে। সো তাহলে দুইটা ডিজাইনের জন্য দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার বললাম। হ্যাঁ, তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে প্রশ্নই করেছো, যে ভাইয়া বোর্ডের কোয়েশ্চেন যেগুলো বেশি আসে সেগুলোকে সলভ করবো কিনা, করবো কিনা। এই যে যে বললাম যে এইচএসসির সাজেশন টাইপ, মানে কি এইচএসসি সাজেশন টাইপ কোনগুলো, যেগুলো বোর্ডে অনেকবার এসেছে, তাই না? সো অ্যান্সার হচ্ছে এইচএসসি যে মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন টাইপ সেইগুলো তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট, বাট সেইটা ধরে ধরে করবা না তুমি, সেটা ধরে ধরে করার দরকার নাই। তুমি সেইগুলো তুমি দেখলা, তোমার ধরো প্রথমত ডিউর 5 ইয়ার্সে যে তোমার এই যে 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, 5 ইয়ার্সে রিটেন গাইডলাইন্স রুট অন করবা, রিটেন গাইডলাইন্স রুট অন টাস্ক করবা। ওকে। রিটেন নিয়ে কী করবো, রিটেন নিয়ে কী করবো? তোমার ধরো যে একদল হচ্ছে এই প্রশ্নটা নিয়ে ফ্যাসিনেট করতে পছন্দ করে, আর চান্স পাওয়ার ইচ্ছা যাদের আছে রিটেন গাইডলাইন্স রুট অন করে ফেলছে, করে ফেলার পরে এই যে ওই টাইপগুলো, রিটেন গাইডলাইন্স রুট করে আসা টাইপগুলো, সেই টাইপগুলো তোমার ধরো যে কি হচ্ছে, ওই টাইপগুলোর মধ্যে তুমি যখন প্যাটার্ন, এই দুটো প্যাটার্ন দেখতে পারবা। এক হচ্ছে এমসিকিউর টাইপগুলো, এমসিকিউর টাইপগুলো তোমার রিটেনের মধ্যে এসেছে। সো এমসিকিউ টাইপগুলো রিটেন আকারে করতে পারতে হবে, এবং তোমার পিএম এর ক্লাস হিসেবে হলে তোমার ওটা অলরেডি করা মানে শেখা হয়ে যাবে, কারণ পিএম এ কোনো এমসিকিউতেই শর্টকাটই ইউজ করা হয় নাই, সব কিছু কনসেপ্ট দিয়ে করা হয়েছে। 2 নাম্বার হচ্ছে যে আম, এই ভার্সিটি মানে নাম কি, ভার্সিটি আসা টাইপগুলোর বাহিরেও, এমসিকিউ আসা টাইপের বাহিরেও এইচএসসির অনেক গুরুত্বপূর্ণ টাইপগুলো আবার হয়েছে, সেগুলো হয়তো বা সহজ হবে, জন্য তোমার আফসোস হবে, কিন্তু ওটা হাতে নাই। তো সেগুলো তোমাকে করতে হবে। তো সেগুলো করার জন্য আবার সেগুলো তো অনেক কিছুই করা আছে। তো এইচএসসি যেগুলো আসে, এইচএসসির বই ধরে ধরে করা যাবে না। সিক্রেট সাজেশন খোলো, খোলার পরে এখান থেকে দেখো যে 10টার মতো টাইপই আছে, এই 10টা টাইপের মধ্যে দেখতে পারবে হয়তো বা মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এই 4টা 5টা। তো সেটার মধ্যে তোমার দেখবা যে তোমার ধরো 2টা বা 3টা হয়তো বা হাতে নাই। তো 2 3 হাতে নাই, সেইটা তুমি ধরো প্র্যাকটিস করতে পারো। ওকে। সো এরকমভাবে ফোকাস কমায় আনতে হবে, যে জিনিসটা কোনো রিসোর্স শেষ করব, এটা গোল না, রিসোর্স কাজে লাগাবো, আমার ডেটা অনুযায়ী রিসোর্সগুলো কাজে লাগাবো। কোন রিসোর্স শেষ করবো, করব, কোনো কিছু শেষ করা তোমার গোল না। তোমার গোল হচ্ছে সান্ত্বনা পাওয়া না। রিসোর্স শেষ করে একটা সান্ত্বনা পাওয়া যায় না, আমি এটা শেষ করছি তাই এই বইটা শেষ করছি তাহলে কি চান্স হবে, এই কোর্সে শেষ করছি তাহলে কি চান্স হবে? তোমার চান্স হবে কিনা তুমি তোমার ডেটা দেখে বুঝো না। সো আমি তো পরীক্ষা দিয়ে, আমি কেন, আমার প্রত্যেকটা স্টুডেন্টে, পিএম এর প্রত্যেকটা স্টুডেন্টে পরীক্ষা দেওয়ার আগে চান্স পাইলেও বুঝে, না পাইলেও বুঝে। সো এই তো মুনিয়া আপু ছিল, মুনিয়া। সো ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে জয়েন করছে। সো দেন তাহলে ইমপ্রুভ করতে তো বুঝতে পারছে যে চান্স পাওয়ার পর্যন্ত আমি নাম্বারে যেতে পারিনি, বাট পরে রাবিতে টপ করছে, চবিতে টপ করছে, তারপর সেকেন্ড টাইম মেডিকেল চান্স পেয়েছে। ফার্স্ট টাইম মেডিকেল চান্স না পাওয়ার জয়েন করেছিল, তারপরে একের পর এক কোপ দিচ্ছে, কারণ সে সিস্টেম বুঝে গেছে যে হ্যাঁ এরকম করে টাস্ক ওয়াইজ আগেলে আমার ইমপ্রুভমেন্ট হবে, আমার এত প্যারা খাওয়ার দরকার নেই। বাট আমি যতটুকু সময় পেয়েছি এতটুকু সময় আমি হলে ইনাফ পরিমাণ ইমপ্রুভমেন্ট করতে পারিনি, বাট যতটুকু করছি নাম্বারটাই যা হচ্ছে এরপরে রাবিতে তো কাঁপাই দিতে পারবো। সো অর্থাৎ চান্স হবে কি হবে না ওটা তুমি তোমার ডেটা দেখেই বুঝতে পারবা। তোমার ডেটা যেটা, সেটাই তো পরীক্ষায়, পরীক্ষায় তো ওটাই করবা, আর ওটা অনুযায়ী চান্স হবে কি হবে না দেখতে পারবা। মানে এটা তো রকেট সায়েন্স না যে চান্স হবে কি হবে না এটা বোঝাটা, তাই না? সো যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ইন দ্যাট কেস তোমার ডেটা যেটা আছে সেটা দেখে তুমি বুঝতেই পারবা। সো তুমি এভারেজ ডেটাকে ইয়ে করো, এভারেজ, অ্যাটলিস্ট এভারেজ ডেটা যেটা, যে তোমার যে আমাদের প্রত্যেকটা টাস্কের পর তোমাদেরকে ডেটা আসে, তাই না? তো তোমার এভারেজ ডেটাটা কি চান্স পাওয়ার মতন? চান্স পাবা। না হলে তোমার পরীক্ষায় এভারেজ হলে চান্স পাবা। তো তোমার তাহলে যদি আরো চান্স পাওয়া শিওর করতে চাও কি করতে হবে? লোয়েস্ট ডেটাকে চান্স পাওয়ার মতো বানাইতে হবে, খুবই সিম্পল না? সো এটা তো তোমার ধরো যে তোমার মানে নাম্বার পাওয়ার পরে তোমার পাশের বাড়ির আন্টির কাছে পরামর্শ দিবি না, যে ওর নাম্বার তো এত আসছে, এখন বলেন চান্স কি দিব না। তোমার নাম্বার যেটা সেটাই তোমার রেজাল্ট শেষ। ভাইয়া ডিউ কোশ্চেন 30 সেকেন্ডসের, 30 সেকেন্ডসের আগেও করতে পারি। সো অন্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলো 45 সেকেন্ডে, 40 সেকেন্ডে করতে পারি না, আমার মেন টার্গেট ডিউ, তাহলে কি ডিউ এর ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবো। সো রুহিন সামদানি। সো তোমার হচ্ছে যে হ্যাঁ তুমি টাস্কে আপডেটে অনেক বেশি তোমার ধরো তোমার অনেক তোমাকে ইয়া দেখা যায়, রেগুলার দেখা যায়, ইনশাল্লাহ তুমি চান্সও পেয়ে যাবা। সো এবং তুমি হচ্ছে যে যেটা বলতেছো ঢাবির ওইগুলোতে তুমি 30 সেকেন্ডসের আগেও পেয়ে যাও, প্যারা হয় না। So, অন্যান্য অনেক জায়গাগুলোতে তারা হয়। সো হ্যাঁ, অনেকগুলো ইউনিভার্সিটি অনেক সালের কোয়েশ্চেন্স আছে যেগুলো তোমার একটু ইলাবোরেট থাকে। সো যে ইউনিভার্সিটির জন্য করবা তখন সেই ইউনিভার্সিটিতে তুমি যদি 70% 80% নাম্বার গ্র্যাব করতে পারো তাহলেই হয়েছে। এখন ঢাবির জন্য প্র্যাকটিস এক্সাম লেভেল 5 আমরা কি করছি, সব ইউনিভার্সিটি এক্সাম দেই, তাই না? সো যত সময় আগায় আসবে তত হচ্ছে আমরা কি করব দেখবো যে পরের লেভেলগুলো একটা ইউনিভার্সিটির জন্য আরো
ফোকাস করে দেয়। সো সাজেশন রিফ্লেক্স শুধু ওই ইউনিভার্সিটি যেগুলো বারবার আসছে ওইগুলোই বারবার করা। সো তার মানে ঢাবি যত আগে আসবে তোমাকে ঢাবি শুধুমাত্র ঢাবি জায়গাগুলোতে আর একটু বেশি ফোকাস করতে হবে। বাট ধরো যে প্র্যাকটিস হিসেবে আমরা অন্যান্যগুলো করি, বাট যত সময় আগে আসবে তত আমরা ওগুলো থেকে সরে একদম ঢাবি সাজেশন টাইপে সবচেয়ে বেশি ফোকাস করবো। ওকে ভাইয়া, মেডিকেল এক্সাম দিলাম, এখন ডিউ আর গুচ্ছ আর কৃষি গুচ্ছ দিব। এখন গাইডলাইন্স দুটো কিভাবে করবো, সবগুলোকে একসাথে প্রিপারেশন নিবো নাকি ডিউ আগে করবো? সো প্রথমত ডিউ করবা। সো ডিউ করলে ডিউ ভার্সিটি প্রিপারেশনের মাথার প্রিপারেশন হয়ে যাবে, বাকি সবগুলো দেখতে পারবা যে তুমি 60-70% গ্রেড কমন পাই যাচ্ছ। সো এটা করার পরে পরেরটা কইরো, দেখবা যে আর করতে কত সময় লাগে। আনলিমিটেড সময় তো লাগে না, 5 দিন লাগে মাত্র, তাই না? সো 5 দিন লাগে, সেটাও যাদের একটু প্রথমে বুঝতে বুঝতে ইয়া লাগে, তো সেক্ষেত্রে 5 দিনটা টাইনে টাইনে 7 দিন হয়, তাই না? সো তাহলে 5 দিন লাগে। সো 5 দিনে তুমি হচ্ছে যে ডিউ গাইডলাইন্স করে ফেলো, করার পরে তারপরে কি বলছো, গুচ্ছ বলো কৃষি বলো, এই সব কিছু তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো দেন তারপরে ওগুলোও করবা। তো সেইগুলো করবো, সেগুলো সেগুলো গাইডলাইন্স করে তোমার অনেক কিছু গুছায় আসলো। বাট ধরো যে ডিউ এর আগে 24 ব্যাচ হলে ডিউ এর আগে তুমি ফুললি ডিউতে ফোকাস করো। হুম। ভাই লাইভ ড্যাশবোর্ডে কোনোভাবে মেনটেন করতে পারছি না, এত বেশি সময় স্টাডিতে দিতে পারছি না। সো ডিউ লেভেলে তো হাইয়েস্ট 46 ছিল, স্টুডেন্ট ছিল। So, স্টাডিতে সময় দিতে পারছো না, কোথায় সময় দিচ্ছ? কেন তোমার স্টাডিতে সময় দিতে পারছো না। সো লাইভ ড্যাশবোর্ড তোমাকে যে টাইমটা চায় তোমার ফাংশন টাইম অ্যানালাইসিসে, ধরো লাইভ ড্যাশবোর্ড যদি তোমার কাছে আনরিয়েলিস্টিক কিছু চায় সেটা আলাদা ব্যাপার। যদি আনরিয়েলিস্টিক কিছু চাই, ধর তোমার তুমি চাচ্ছ যে তোমার নাম্বার ধরো যে এভারেজ নাম্বার 30%। সো তোমার টার্গেট হচ্ছে যে আমি আমার যে গ্যাপের জায়গাগুলো সবগুলো কাভার করবো, সেই কাভার করার জন্য আমার ফাংশনটা আসছে 500 ঘন্টা 600 ঘন্টা একটা আসছে। সো আমার জন্য প্রতিদিনে আসে, আমাকে প্রতিদিন আমাকে 20 ঘন্টা করে পড়তে হবে বা 50 ঘন্টা করে পড়তে হবে। প্রতিদিন 50 ঘন্টা পড়ার সময় নাই, মানে 50 ঘন্টা তো দিনের মধ্যেই নাই। তখন তোমাকে বাস্তবতা মেনে নিয়ে কী করতে হবে, বাস্তবতা মেনে তখন কাট করতে হবে। কাট কীভাবে করবা, অন্যান্যরা মনের শখে শখে কাট করে, যে এটা কাট করি, এটা কাট করি, হ্যাঁ এটা না বাদ দেই থাক। সো বাট তোমার কাটটা হবে কিভাবে, তোমার ডেটা অনুযায়ী প্রেসাইসলি, যে তোমার ডেটা দেখতে পাচ্ছ যে কোন জিনিসগুলো ইম্পর্ট্যান্ট বাট তোমার উইকনেস আছে, সেগুলো কাট করার সুযোগ নাই তোমার। কিন্তু ইম্পর্টেন্ট বাট তোমার স্ট্রেংথ আছে, তো সেগুলো কাট করার কিন্তু সুযোগ আছে, তাই না? সো কাট করার ক্ষেত্রে তোমার ডেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, যাতে করে কাট করতে যায় তুমি উল্টাপাল্টা ডিসিশন না নাও। সো সেই অনুযায়ী লেভেল 2 এর ডেটা অনুযায়ী ফাংশন টাইমটাকে কাট করতে হবে, যাতে করে রিয়েলিস্টিক একটা ইয়াতে মানে টাইম লাইনে আসে। অ্যান্ড রিয়েলিস্টিক আসছে বাট তাও তুমি দিচ্ছ না, ভাই ডিস্ট্রাকশন হচ্ছে অনেক এটা সেটা। সো ডিস্ট্রাকশন ব্যাপারটা হচ্ছে যে আসলে তুমি ডিস্ট্রাক্টেড হচ্ছে, ধরো তোমার গার্লফ্রেন্ডের কাছ থেকে ডিস্ট্রাক্টেড হচ্ছে, গার্লফ্রেন্ডের দিকে মনোযোগ দিতে পারছো না, আসলে ডিস্ট্রাক্টেড হচ্ছ না, তুমি আসলে অন্যদিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছো। সো এটা যদি তোমার অ্যাট্রাকশন না থাকে তাহলে সমস্যা নাই, তোমার অ্যাট্রাকশন না থাকলে অন্য যার অ্যাট্রাকশন আছে সে নিয়ে নিবে। তো এখন তো এখানে ওই সিটটার জন্য আরও 100 জন আছে যার ওটা লাইফের ফুল অ্যাট্রাকশনই ওখানে। সো তোমার ডিস্ট্রাকশন হোক, সো তার জন্য ওইটা থেমে থাকবে না, যার ওইটাই গোল, সো ওই সিটটা দখল করাটা গোল, সে কিন্তু অ্যাট্রাক্টেড হয়ে যাবে। সো ডিস্ট্রাকশন মানুষ হয় না, অন্য কিছুর প্রতি অ্যাট্রাকশন হয়, অন্য কিছুর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে যায়। সো এখন তোমার মানে ফুল ফোকাস, এবং তুমি যখন তোমার ডেটা দেখবা, সো যদি তোমার আসলে ইচ্ছা থাকে, আমাদের তো দেখা জিনিস না, যে ডেটা যদি আমরা দিবা যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই যে আমরা কিছুক্ষণ আগে আমি হচ্ছে একটা মিটিং করে আসলাম। সো তোমাদের ও পিএম স্টুডেন্ট ছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর রেজাউল করিম স্যারের ছেলে। সো উনি স্যার তো টিচার, বাট ছেলে একটু ফাঁকিবাজ ছিল, দেন পিএমএ জয়েন করছে, দেন তারপরে ছেলের কাহিনী চেঞ্জ হয়ে গেছে, ছেলে অনেক সিরিয়াস হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে। ও হচ্ছে এখন অনেক ভালো ভালো কাজ করতেছে। তোমার ধরো একটা স্টার্ট আপ করেছে, সেটা আবার ধরো হচ্ছে তোমার ইয়াতে ইউএসএতে স্বীকৃতি পাইছে, বিভিন্ন অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাচ্ছে। সো ও বিভিন্ন ও একটা জিনিস নিয়ে দেখা করতে আসছিল। সো ওই বিষয় নিয়ে গল্প টল্প হলো আর কি। সো এখন তো ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে যে মানে ও যখন ওই যে ফাঁকিবাজি করতেছিল, কিন্তু যখন দেখলো যে আরে নাম্বার তো বাড়তেছে, চান্স তো হয়ে যাবে ব্যাপারটা, তো আমি যদি মানে আগে তো ভাবছিলাম যে আমি চান্স পাওয়ার পক্ষে পসিবল না, ওই জন্য আমি এফোর্ট দিচ্ছিলাম না। কিন্তু এখন যখন দেখতেছি চান্স পাওয়া পসিবল, আমি ইচ্ছা করে পসিবিলিটিটারে মারে দিচ্ছি, খুন করতেছি, এইটা তো সম্ভব না, এটা তো মেনে নেওয়া যায় না। চান্স পাওয়া পসিবল না তাই আমি পরিশ্রম করছি না, এই লজিকটা চলে। কিন্তু আমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, আমি দেখতেছি এরকমভাবে যদি আমি পরিশ্রম করি তাহলে হয়ে যাবে। নাম্বার তো বাড়তেছেই, নাম্বার বাড়তেছে, আমার একার বাড়ে না, সবারই বাড়তেছে। সো তাহলে যারা এফোর্ট দিচ্ছে এইভাবে করে প্রিসাইসলি এফোর্ট দিচ্ছে তাদের নাম্বার বাড়তেছে, so আমার নিজেরই বাড়তেছে। So আমি এখন খালি এফোর্ট দিব না জন্য চান্স পাবো না, তাহলে আমি সান্ত্বনা দিব কেমনে নিজেকে?
আমি তো নিজের একটা ভুংমাং বুঝ দিতে হবে না যে আচ্ছা আমি আমি যতদূর পারি ট্রাই করছি, কি ঘরে ডিম ট্রাই করছি, আমি দেখতেছি যে আমার নাম্বার বাড়তেছে, হাউ কাম আমার ডিস্ট্রাকশন আসে তখন আবার, আমার তখন ফুল ফোকাস এখানে আসে নাই, এটার আমি কি লজিক বানাবো? আর লজিক বানানোর কিছু নাই। সো আপন ভালো তো পাগলও বুঝে। সো তখন রেজা কিন্তু ধর হচ্ছে তোমার নাম হচ্ছে রেজা ওর। সো রেজা হচ্ছে সেই সিরিয়াস চলে আসছে, সিরিয়াসনেস চলে আসছে ওর। এবং তো এইটাই হয়। সো পিএম এর পোলাপাইন তোমার ধর হচ্ছে মানে এমন পাগলের লেভেলে পরিশ্রম শুরু করে দেয়। সো বাবা মা বলে যে বাবা মা চিনতে পারে না তাকে, যে ও তো হতাশ থাকার কথা। সো এই মুনের কথা মনে আছে যে তোমার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে, খারাপ হওয়ার পরে ওই দিন রাতেই ও ধুমায় তোমার টাচ করতেছে, সারা রাত ধরে পড়তেছে, ওর মা পুরা অবাক, মানে বুঝলাম না কাহিনী। কারণ ও ও তো ইমপ্রুভমেন্ট জার্নিটা বুঝে গেছে, ও খালি বুঝতেছে আমার জয়েন করতে একটু লেট হয়ে গেছিলো, যার ফলে ইমপ্রুভমেন্টটা ঠিক চান্স পাওয়ার লেভেলে আমি নিয়ে যেতে পারি নাই। কিন্তু আমার হয়েছে তো, এখন খালি ওটা কন্টিনিউ করলে তো পরেরটাতে ফাটাই দেবো, চান্স কেন, টপই করবো। সো মানে কোনো ইয়া নাই, মানে কোনো ব্যারিয়ার নাই, তো দেখতে পারতেছে ও ক্লিয়ার। সো তো সেই জিনিসগুলো ইয়ে করতে হবে, সেই জিনিসগুলো তোমাদের কাছে মানে অ্যাকচুয়ালিও তোমার মাথার মধ্যে চান্স পাওয়াটা ঘটে যেতে হবে। মানুষের সাকসেস দুইবার ঘটে, একবার মাথায় ঘটে, দ্বিতীয়বার ওটা বাস্তবে ঘটায়। সো তোমার মধ্যে চান্স পাওয়াটা, তুমি চান্স পায়ে গেছো, তো তোমার এই পরিশ্রমগুলো শুধু করবা, ডান। সো সেই জিনিসটা তোমাকে ফুললি 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 বিলিভ করতে হবে, প্রথম শর্ত। ইমান নাই তাহলে তোমার চান্স কনফার্ম হবে না। সো তাহলে চলো ভাইয়া, জেএনইউ লেভেল 2 করবো নাকি ডিইউ লেভেল 2 পর্যন্ত ডান করবো? সো তোমার ধরো যে আগে ডিইউটা করো, করার পরে তারপরে তুমি যেটারে হাত দিবা সেটাই ডাল ভাত লাগবে। হ্যাঁ। সো ঢাবিরটা করো, ঢাবিরটা করার পরে দেখতে পারবা সব কিছুই ইজি চলে আসে। সো রাফসান যেমন বলছো ভাইয়া 17 ঘন্টা করে, 17.9 ঘন্টা মানে 18 ঘন্টা চায়। 18 ঘন্টা চাইলে তো তোমার জন্য আসলে মুশকিল, 18 ঘন্টা বের করা কষ্টকর, তাই না? সো 18 ঘন্টা বের করা কষ্টকর। সো তুমি তাহলে হচ্ছে যে ফাংশন টাইম অনুযায়ী কাট করো, কাট করো, ইম্পর্টেন্স অনুযায়ী প্রায়োরিটাইজ করে কাট করতে পারবা, যেটা হচ্ছে তোমার ধরো কাট করার অধিকার নাই তোমার, সেটা কাট করলা না, যেটা কাট করা যেতে পারে সেটা তখন তুমি কাট করতে পারবা। ওকে। বা লেভেল 2-তে কীভাবে এক্সাম দিতে হবে সেই জায়গাগুলো আজ জ্ঞান নাই। সো এটা নিয়ে ক্লাস দেখে দেখে নিবা, গল্প করে করে টাস্ক বুঝতে চাইও না। ওকে। সো আমি তো এখন সেভাবে রেডি না যে ফুল একটা আচ্ছা তুমি মেডিকেলের জন্য প্রি মেডিকেল সেই জায়গাতে কীভাবে এক্সাম দিব নাকি একটা অধ্যায় হ্যাঁ, অধ্যায় ভিত্তিকভাবে তুমি হচ্ছে যে করতে পারো, এবং এর জন্য তোমার ধরো যে এইচএসসি টাস্কের যে নির্দেশনা সেটা একটু দেখার চেষ্টা করবা অধ্যায় ভিত্তিকভাবে, রাইট? তো আচ্ছা, এখন মানে যারা অ্যাডমিশন তারা কিন্তু না অধ্যায়ভিত্তিক বা কোনোভাবেই না। হ্যাঁ। সো যেইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তোমাদেরকে সেভাবেই, কারণ তোমার অধ্যায়ভিত্তিকভাবে তোমার ওই অ্যাকচুয়াল স্ট্রেসটা আসে না। সো তোমাদেরকে এখন তো স্ট্রেসে তোমার ধরো পরের টাস্কগুলো দেখবে মারে ফেলার মতো অবস্থা। সো তোমার তোমার যে লেভেল 2-তে তোমার ধরো হচ্ছে যে যদি তোমার যেগুলো ভুল হবে ওই ভুলগুলোর উপর তোমাকে এক্সাম দেওয়া, মানে ইনসাইন অবস্থা যে লাইক এক্সাম দিয়ে অনেক অন্যরা সান্ত্বনা পাওয়ার চেষ্টা করে, নাম্বার পাইছি। সো তোমার নাম্বার পাও না, তোমাকে নিজেকে পানিশমেন্ট দেওয়া। সো পানিশমেন্ট দেওয়া যে তোমার ধরো হচ্ছে ইমপ্রুভ করতে হবে ভাই, আমার সান্ত্বনা দিয়ে কাজ নেই। হুম। যে আমার ঠিক আছে মোটামুটি একটা নাম্বার পাচ্ছি, এই সান্ত্বনা দিয়ে কাজ নেই, আমার নাম্বার ইমপ্রুভমেন্টের জন্য ডেটা লাগবে। সো তো তোমাকে আরও হার্ডার সিচুয়েশনে ফেস করতে হবে। হ্যাঁ। সো ওইটা অধ্যায়ভিত্তিক ব্যাপারটা ওটা 25 ব্যাচের জন্য বললাম। হ্যাঁ। তো তো এটা 24 ব্যাচ বা সেকেন্ড টাইম যারা আছে তাদের জন্য মোটেও প্রযোজ্য না। ওকে। তো আচ্ছা ভাইয়া, বি ইউনিট কোর্স নিয়ে জানতে চাই। সো বি ইউনিট কোর্সে তুমি জয়েন করবা, কোর্সে জয়েন করার পরে তোমাকে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার বা এটা সেটার প্রত্যেকটা টপার ভাই বড় ভাই আপুদের সাথে ক্লাস আছে, বি ইউনিটে থার্ড বড় ভাই আপুদের সাথে ক্লাস আছে, ক্লাস তো সবগুলো টপ টপ আছে। ক্লাসগুলো দেখতে পারবা যে ক্লাসগুলো নিয়ে প্রচুর প্রচুর রিভিউ, অনেক সেটা ভালো ভালো করে পড়াচ্ছে এটা সেটা। সো কিন্তু যেইটা একটু ব্যতিক্রম ব্যাপার, যে ক্লাসগুলো তা আছে, বাট এই ক্লাসগুলো করার তোমার গোল না। সো প্রিসাইজ মেন্টরশিপে যেটা আমরা বারবার বলি সেটা হচ্ছে প্রিসাইসলি প্রিপারেশন নিতে হবে, তোমার কোনো কোর্স শেষ করা তোমার গোল হওয়া যাবে না। তো তোমার প্রথমে তোমার প্রিপারেশনের কি হবে, তোমার প্রিপারেশনের একটা এক্সরে করা হবে। তো সেই এক্সরেতে তোমার উইকনেস, তোমার টার্গেট অনুযায়ী তোমার কোথায় ফোকাস করতে হবে সেই ব্যাপারগুলো চলে আসবে এই টাস্ক অনুযায়ী। সেই টাস্ক অনুযায়ী রিসোর্সেসগুলো কাজে লেগে তোমার ইমপ্রুভমেন্ট হবে, কিছু টাস্ক আকারে তোমাকে আগায় নিয়ে যাওয়া হবে, তোমার জন্য কাস্টমাইজ প্রিপারেশন হবে, প্রিসাইসলি তোমার জন্য প্রিপারেশন হবে। সেইভাবে করে তুমি আগায় যাবা, তাহলে ইনশাল্লাহ খুব কম সময়ের মধ্যে অনেক ভালো করতে পারবা। সো ঢাবি বি ইউনিটের 37তম তোমার ধরো যে শতাব্দী আপু, সো পিএমের স্টুডেন্ট ছিল। সো ওনার গল্পগুলো সহ অন্য যাদের গল্পগুলো দেখো, আহ, গত কয়েকদিন আগে রাবির নাইম ভাই আসলো। সো ওনার গল্প দেখো, জেরির গল্প দেখো। সো একটা সিমিলারিটি পাবা যে এই কাস্টমাইজ প্রিপারেশনের কারণে
খুবই ফাস্ট ইমপ্রুভমেন্ট হয়। সো কারণ আমরা অনেক কিছু ইনপুট নিতে থাকতে চাই। এই কোর্সটা শেষ করলে বুঝি চান্স হবে, এই কোর্সটা শেষ, পিএম এর কোনো কোর্স শেষ করলে চান্স হবে না। সো তোমার নাম্বার ইমপ্রুভ করলে চান্স হবে। নাম্বার ইমপ্রুভ করানোর জন্য টাস্কগুলো টাস্কগুলো করলে, আমরা বলি টাস্ক ডান করলেই চান্স হয়ে যাবে। কেন বলি? কারণ হচ্ছে টাস্ক ডান করলে ইমপ্রুভমেন্ট হবে একটা কনফার্ম। সো এইটা একটা কনফার্ম কই থেকে? তুমি দেখো না, উল্টাও তোমার হাত ব্যথা হয়ে যাবে, ইমপ্রুভমেন্টের স্টোরি শেষ হবে না। সো তুমি এখন ইমপ্রুভমেন্ট গ্রুপ লিখে সার্চ করো, এবারে স্ক্রল করতে থাকো, পড়তে থাকো একটা করে আপডেট, হাত ব্যথা হয়ে যাবে, ইমপ্রুভমেন্টের আপডেট শেষ হবে না। সো আর তোমার এক্সকিউজ সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, যে 20 থেকে 60 করতেছে, 20 থেকে 40, 40 থেকে 60 করতেছে, 60 থেকে 80 করতেছে। এরা কারা? 40 পেয়েছে, তার মানে ওর অবস্থা খারাপই। ওই খারাপ হওয়া ছেলেটা, খারাপ প্রিপারেশন হওয়া ছেলেটা তো নিজের গল্প বদলাই দিচ্ছে। সো জাস্ট এখন তোমার ওখানে সাথে ট্যাগ লাগেনি, যদি তুমি টের পাচ্ছ না যে পোস্টটা হচ্ছে কত দামি। সো ট্যাগ তো সামনে লেগে যাবে। তো এখন ঘটনা হলো যে এবং ওদের যে ওই ট্যাগ লেগে যায়, মানে ওই জায়গা থেকে যে ওই সাকসেস পাওয়া, ওই জায়গাটাতে কতটা ধরো অন্যরকম ফিলিংস। ওই জন্য চান্স ডাউন গ্রুপে যাও, দেখতে পারবো যে ওরা ওই ফিলিংসটা দেখতে পারো যে অনেক একজন অনেক আবেগ নিয়ে ফিলিংস লিখছে। কারণ এই আবেগটা কই থেকে আসে? কারণ সে জানছে যে আমি যে একটা পয়েন্ট থেকে আমার পুরো গল্প ঘুরাই নিতে হয়েছে, এটা নট অ্যান ইজি জার্নি। সো তো তোমার না পারার যে এক্সকিউজেসগুলো সবগুলো ভেঙে যাবে। ভাই আমি সো বি ইউনিট, সো তরিকুল ইসলাম। তো তোমার জন্য সঠিক দিক নির্দেশনা হচ্ছে গাইডলাইন 0 to 1 করা। তোমার কোনো দিক নির্দেশনার দরকার নেই, কোনো ক্লাসও করার দরকার নেই। একটা টাস্ক করবা, গাইডলাইন 0 to 1, খুব সিম্পল। ওকে। সো তোমার লেকচার শোনার দরকার নেই, ইভেন লাইফটারও দরকার নেই। এখন যাবা, যাওয়ার পরে গাইডলাইন 0 to 1 ক্লাসটা করবা, ক্লাসটার পর টাস্ক করবা, সিম্পল। সো পিএমএ তোমার ধরো যে ডু ইকলস টু ডান, এই ফর্মেটে বিশ্বাসী আমরা। হ্যাঁ। সো তোমার লেকচার শোনাশোনির কোনো দরকার নাই, ক্লাসে লেকচারও শোনা দরকার নাই, সো গাইডলাইন লেকচারও শোনা দরকার নেই। সো তোমার যখন বুঝে গেছো যে তোমার এখন কাজ কি, এখন কাজ করবা, শেষ। তো এরপরে আরেকটা কাজ আছে, এরপরে একটা কাজ আছে। তো এরপরেও তো আরও সেই কাজ, সেই কাজের জন্য টাস্ক আছে, সেই কাজের জন্য টাস্ক আছে। তোমার কাজ হচ্ছে কাজ করা। এখন এই কাজ করতে হবে। তো তারপরে এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এটা করে কি করা যায়, কি করা যায়। গল্প করা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে যে কাজটা দেওয়া হয়েছে, ডুটাকে ডান করা, সিম্পল। সো এই ডুটাকে ডান করার জন্য তুমি দেখতেছো যে তোমার সামনে ইমপ্রুভ কর, শত শত মানুষ ইমপ্রুভ করতেছে। কেমনে করতেছে? ওরা পিএম এর স্টুডেন্টরা কেমনে করতেছে? প্রত্যেকটা টাস্কের জন্য ক্লাস আছে। প্রত্যেকটা টাস্কের ক্লাস করলে তোমার, তোমার ধরো যে চান্স পাওয়ার জন্য, যদি তোমার চান্স পাওয়ার জন্য তুমি যদি পড়াশোনা করো, ওই মানে ইয়াটা থাকে, ওই তোমার ধরো ওই অ্যাটিটিউডটা থাকে, তাহলে তুমি নিশ্চয়ই ক্লাস করবা। নিশ্চয়ই তুমি ধরো যে টাস্ক করে ক্লাসটা না করে গল্প করে কয়েকটা বুঝতে চাবা না, কারণ তুমি জিনিসটা সিরিয়াসনেসটা বোঝো। যে আচ্ছা ও করতেছে ওরে, তুমি ঠিক আছে, শত শত জন করতেছে, তো তুমি ওদেরকে নক করতে পারো, ঠিক আছে, নক করে তোমারই ফ্রেন্ড নক তো করতে পারো। বাট নক করে এটা বলবো না যে আমি টাস্কের ক্লাসটা করবো না। সো কি করতে হবে, কেমনে করছেন ভাই একটু বলেন তো। তুমি তাহলে জিনিসটার তুমি গুরুত্বটা দিলে না, ঠিক তোমার ইমপ্রুভমেন্ট হবে না। সো একজন তোমার ধরো যে 1 ঘন্টা ধরে ক্লাস করে নোট ডাউন করে যেভাবে করে বলা হয়েছে ওইটা তোমার ধরো যে মেনটেন করে একটা কাজ করেছে, আর তুমি এমনি জাস্ট তার সাথে গল্প করে ভাবলা যে ঠিক আছে করবো না। না তুমি করবা, না তোমার কোনো ইমপ্রুভমেন্ট হবে। তারপর তোমার কি হবে? তোমার মনে হবে যে বিভিন্ন কিছু, ভাইয়া ম্যাথে উইকনেস আছে, কি করা যেতে পারে। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রির জন্য কি এরকম আউল ফাউল কিছু হচ্ছে জেনারেলিস্টিক কোয়েশ্চেন। সো যেগুলো হচ্ছে তোমার যায় না, যেগুলো উত্তর যায় না, কোনো লাভটাভ হবে না। সো কারণ ম্যাথে উইকনেস আছে। সো ধরো ম্যাথে উইকনেস ছাড়া তোমার ধরো যে 60% নাম্বার চলে আসছে, তোমার কি সমস্যা আছে? সমস্যা তো নেই। তোমার আসলে তো দরকার এখন তাহলে ম্যাথে উইকনেস, ম্যাথের জন্য কি করবো? সো ম্যাথের জন্য কি বইয়ের অঙ্কগুলো করবো, এটা করবো? সো এখন হইতে পারে তোমার কিছুই করার দরকার নেই, তুমি চান্স পায় বসে আছো অলরেডি, হইতে পারে না? তো প্রথম কাজ হচ্ছে তোমার প্রিপারেশন অ্যানালাইসিস করা, তোমার ফিলিংস থেকে না। তোমার প্রিপারেশন যতটা খারাপ ভাবতেছো তুমি, অতটা খারাপও হতে পারে না, বা যতটা ভালো ভাবতেছো ততটা ভালো হতে পারে না। তোমার কাছে ডেটা থাকতে হবে। সো যাই হোক ভাই, প্র্যাকটিস এক্সামকে অলরেডি এক্সামের উপর দিব। প্র্যাকটিস এক্সাম অলরেডি এক্সামের উপর দিব না রাফসান। প্র্যাকটিস এক্সাম আমরা সকল ইউনিভার্সিটির উপর দিব। বাট ডি তোমার যেটা তোমার ধরো যে তুমি যেটা বললে তোমার টাইম, ফাংশন টাইম কুলাইতে পারতেছো না, সব ইউনিভার্সিটির জন্য টাইম ক্যালকুলেট তো করবো, করার পরে দেন তারপরে হ্যাঁ অবভিয়াসলি ঢাবি প্রিপারেশনের জন্য ঢাবিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে তুমি তখন কাট ডাউন করবা। সো প্রায়োরিটি অনুযায়ী কাট ডাউন করবা। তো সেই কাট ডাউন করার ক্ষেত্রে যেই চ্যাপ্টারের উপর তোমার উইকনেস আছে বাট ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, সেই চ্যাপ্টারটা কাট ডাউন করার সুযোগ নাই, সেই চ্যাপ্টারের উপর প্র্যাকটিস বাড়াই দিলা। ওকে। তো ঢাবি হোক, এটা হোক, সবগুলোই প্র্যাকটিস করলা। আর যেটা তোমার দেখতে পাচ্ছ যেই টাইপের উপর তোমার উইকনেস আছে, উইকনেস নাই, তো সেটা সেটা তো তখন প্যারা নাই, তাই না? সো মানে কি করার সময় তো ফাংশন টাইম মানুষ সবগুলোই বানাইলা, দেন তারপর লাইভ ড্যাশবোর্ড তোমাকে অ্যালাউ করে না, এত তো করতে পারবি না। তো তাহলে হচ্ছে তখন কাট ডাউন করবো, কাট ডাউন করবো তোমার নিজের ডেটা অনুযায়ী।
ডেটা অনুযায়ী এইভাবে করে কাস্টমাইজড জার্নি ক্রিয়েট হয়ে যাবে। ওকে। আচ্ছা। ওকে। হ্যাঁ। আহ, আমরা জুমের কোয়েশ্চেনগুলো দেখার চেষ্টা করি একটু। জুমে অনেক অনেক কোয়েশ্চেন চলে আসছে। আহ, রাফি রাফি হচ্ছে যে একটু আহ, বলে ফেলবা, চ্যাটে একটু বলে ফেলবা, তারপর হচ্ছে আমরা আহ, ভাই আমার মানসিক স্টেট ওই পর্যায়ে কেন পৌঁছাচ্ছে না। সো হুম, মানসিক স্টেট পর্যায়ে একটা পর্যায়ে পৌঁছানো আসলে কঠিন, কারণ আহ, বর্তমান যুগটা অ্যাটেনশন ইকোনমি। তোমার অ্যাটেনশন বেচাই সবার বিজনেস হয়। সো তোমার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অনেক রকম প্ল্যানিং হয় অ্যান্ড অল দ্যাট। বাট ধরো যে এটা একটা সমস্যাও, এটা একটা সুবিধাও। ধরো যে আহ, যেটা হয় যে অনেক মুভি টুভিতে দেখবা যে অনেক মাফিয়াদেরকে ইয়া করার জন্য, মাফিয়াদেরকে ঘায়াল করার জন্য অনেকে হচ্ছে যে মেয়ে পাঠায় ডিস্ট্রাকশন হিসেবে। সো ওই মেয়ের সাথে প্রেম টেম করে টোরে ও আসলে গোল থেকে সরে যায়। দেন তারপরে ওকে অ্যাটাক করা ইজিয়ার হয়। সো মজার ব্যাপার দেখো এখন, তোমার কম্পিটিটর যারা আছে তাদের সবাই চান্স পাওয়ার জন্য ওকে মানে পাগলের মতো পরিশ্রম করা দরকার। বাট দেখবে এদের মধ্যে অনেকে ডিস্ট্রাক্টেড, এমনি এমনি ডিস্ট্রাক্টেড। তো ভালো না, তোমাকে ওকে না কাটাইতে হইতো। তো একটা হচ্ছে তোমাকে পরিশ্রম দিয়ে কাটাইতে হবে, আরেকটা হচ্ছে যে তৃতীয় পক্ষ এসে ওকে ডাউন করে ফেলবে। এই তৃতীয় পক্ষটা হচ্ছে ডিস্ট্রাকশন। সো এটাকে তোমার অ্যাডভান্টেজ হিসেবে তো নেওয়া যায়, যে তোমার কম্পিটিশনে তোমার একটা গুপ্তচর যে যায় তোমার কম্পিটিটরদেরকে ঘায়াল করে আসবে। সো সেটা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রাকশন। তো সেই ডিস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি অনেকজনকে তো কম্পিটিশন থেকে ডাউন করে ফেলবে, সেই অনেকজনের মধ্যে তোমার পড়া যাবে না আর কি। হুম। সো তুমি বুঝবা যে এটা অ্যাকচুয়ালি সমস্যা, বাট এই সমস্যাটার কারণে তোমার কম্পিটিশন অনেক কমে যাবে। তো আজকে সব শেষ হয়ে গেছে ভাই। সো আচ্ছা, আজকে সব শেষ হয়ে গেছে। তো লাইফ আসলে শেষ হয় না, শেষ থেকে আবার শুরু হয়। ওকে। সো মানুষ, তোমার ধরো যে যেইটা তুমি শেষ ভাবতেছো, তো সেইটা শেষ না। আবার তোমার সর্বোচ্চ চেষ্টা করেও যে ধরো যে আহ, হয় না যে তোমার ধরো যে তোমাকে যদি বলা হয় যে আহ, মানে তোমার লাইফ কখন কিভাবে করে মোড় নিতে পারে এগুলো নিয়ে তোমার কোনো রকম আহ, তোমার ধরো যে ইয়াই নাই, নাম কি, আইডিয়া নাই আর কি, যে অনেক কিছুই হতে পারে। আচ্ছা আমি কোশ্চেনটা হয়তো বা অনেক কিছু বলতে ইচ্ছা করতেছে, হয়তো বা আরো অনেক স্পেসিফিক কোশ্চেন আসার ফলে খুব বেশি বলতে পারতেছি না। বাট ধরো যে আমার বাবা কিছুদিন আগে আইসিইউতে গিয়েছিল। সো হুট করেই দুপুরবেলার মধ্যে আন্দোলন টান্দোলন চলতেছে। সো দুপুরবেলার মধ্যে হুট করে কি হয়েছে, বমি হয়েছে, রক্ত বমি হয়েছে। সো পরে হচ্ছে যে ওখানকার স্থানীয় ডক্টররা তো বলছে আলসার টালসার হতে পারে, হ্যান ত্যান। তোমাদের ডক্টর আশা আপু, সো যে বাংলাদেশের রেকর্ডধারী ডক্টর এবং তোমাদের মেডিকেল কোর্সের মেন্টর। সো তোমার আশা আপুকে ফোন দিলাম যে এই অবস্থা। সো আশা বললো ভাইয়া আলসার টালসার না, এটা স্ট্রোকের লক্ষণ। আপনি হচ্ছে যে ইয়ে করে ফেলেন না, মানে তাড়াতাড়ি হচ্ছে যে শিফট করার ব্যবস্থা করেন। এটা হচ্ছে যে 48 ঘন্টা পার হয়ে গেলে আহ, বেশ ঝামেলা হয়ে যাবে, ক্রিটিক্যাল কন্ডিশন। তারপরে হচ্ছে যে আমি গেলাম, যাওয়ার পরে যেটা করলাম, হুদাই ধরো হচ্ছে যে হুদাই না, একটা থাকে না যে তুমি আসলে ব্যাড হ্যাবিট করলা, ই করলা সেই করলা, সেইটার কারণে তোমার একটা সমস্যা হলো। আউট অফ নয় কিছু না, হুদাই হচ্ছে যে মাথার একটা ভেন ছিঁড়ে গেল। কেন ছিঁড়ছে? এমনি ছিঁড়ছে। So, আহ, উচ্চ রক্তচাপ আছে না? নাই। এমনি স্বতঃস্ফূর্তভাবে মাঝে মাঝে নাকি হয়। সো তার মানে তোমার যে তুমি যে বেঁচে আছো, তোমার যোগ্যতা নেই আসলে বেঁচে থাকার। সো হুদাই সব কিছু ছেড়ে যেতে পারে, হুদাই সব কিছু ইয়ে হয়ে যেতে পারে। তো মানে এই যে আমার বাবার ওটা হইলো, হুদাই আইসিইউতে চলে গেল। সো তো হুদাই সব কিছু হয়ে যেতে পারে, হ্যাঁ। সো সব কিছু তোমার ধরো যে তোমার বেস্টটা তোমাকে দিতে হবে, বাট তোমার ধরো আল্লাহর উপর ছাড়তে হবে আর কি, হ্যাঁ। সো মানে মানে আমাদের নিজের যোগ্যতা দিয়ে আমরা আসলে কোনো কিছু অ্যাচিভ করতে পারি না। সো উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট অ্যান্ড লেট আল্লাহ ডিসাইড দ্য রেস্ট। তো আল্লাহ তারপরে হচ্ছে যে ওটা করতে পারবো, কারণ আমাদের যোগ্যতা দিয়ে আমরা আসলে যে ওই ভেন ছিঁড়ে গেছে হ্যান ত্যান আন্দাজি কিছু, মানে কোনো কারণে না, এমনি এমনি হয়ে গেছে। মাসে বলছে দিনে 1 লাখ টাকা করে বিল আসতেছে। তুমি বলো, তোমার যোগ্যতা দিয়ে তুমি কয়দিন বাঁচতে পারবা? কয় টাকায় বেতন পাবা আর কয়দিন বাঁচতে পারবা? তুমি কয়দিন বাঁচবা আর তোমার বাপ মাকে কয়দিন বাঁচাতে পারবা? তাই না? সো তোমার আসলে মেডিকেল চান্স পাওয়া তো পরের কথা, তোমার বেঁচে থাকার যোগ্যতাই নাই। ওকে। তো তুমি যে বেঁচে আছো, তোমার বাপ মা যে বেঁচে আছে, সব কিছুই অ্যাক্সিডেন্টাল, মানে সব কিছুই ধরো হচ্ছে রহমত আর কি। তো এইগুলা মানে কোনো কিছুতেই আমাদের আসলে যোগ্যতা নাই যে আমার এই যোগ্যতা দিয়ে আমার এটা পাওয়ারই কথা ছিল, আমি পাই নাই, ব্যাপারটা এটা না।
ব্যাপারটা এটা না। সো যদি জাস্ট হচ্ছে যে ওই ভেইন দিয়ে ঠিকমতো রক্ত যাবে এটার জন্য প্রত্যেক দিন 1 লাখ টাকা করে বিল দেওয়া লাগে। সো তোমার অক্সিজেনের জন্য দেখবা যে যদি সমস্যা হয় তো সেটার জন্য আপনাকে আবার 1 লাখ টাকা বিল দেওয়া লাগে। তাহলে তোমার দেখা যাচ্ছে তোমার, তুমি যে বাইচে আসো তো এটার জন্য প্রতিদিন কত টাকা পে করা দরকার? তো কোনো কিছু পে করতেছো না। বাট তোমার বাপ মা জন্য তোমার পে করা দরকার, পে করতেছো না। তো তার মানে তোমার তোমার যোগ্যতা তুমি বেঁচেই নাই। ওকে, মেডিকেল চান্স পাওয়া তো অনেক পরের কথা, তোমার যোগ্যতা, বেঁচে থাকার যোগ্যতাটা নাই তুমি। সো তোমার চেষ্টা করতে হবে, দেন আল্লাহ হচ্ছে যেটা রেজাল্ট দিবে সেটা হচ্ছে যে মেনে নিতে হবে। ওইটা হচ্ছে অ্যাকচুয়াল বাস্তবতা। ওকে। তো ভাইয়া ডিউ প্রিপারেশনের জন্য কোনো টাস্ক কতদিনে করবো সেটা ঠিক করে দেন আমার জন্য। তো ডিউ টাস্কের জন্য, ডিউর জন্য তোমার হচ্ছে যে এই যে সিম্পল ব্যাপার, ডিউ গাইডলাইন্স রুট অন তোমার, আমরা 5 দিন, 5 দিন অথবা ম্যাক্স, মানে তোমার 3 দিন অথবা ম্যাক্স 5 দিন। সো তোমার 3 থেকে 5 দিন গেল ডিউ গাইডলাইন্স রুট অন। তারপরে তারপরে কি, তারপরে তোমার হচ্ছে লেভেল 3 4 একদিনের মধ্যে শেষ। তাহলে তোমার প্রথমে 5 দিন গেল, তারপরে 3 4 হচ্ছে তোমার একদিনে চলে গেল। সো তাহলে 5 আর 6 দিন গেল। ওকে। তো 3 4 হয়ে গেল। লেভেল 5, লেভেল 5-এ হচ্ছে লেভেল 5-এর মধ্যে এই ওখানে অপটিমাইজেশন চলবে। সো লেভেল 5-এ সব কিছু করার দরকার নাই। সো ম্যাথ জার্নিটা 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জটা আমরা করার জন্য মানে সবাইকে রিকমেন্ড করি 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ আর 7 ডেজ ফিজিক্স চ্যালেঞ্জ। সো ওইটার মধ্যেও আবার কাট করা যাবে। সো মানে ওইটা পার ডে 2টা করে চ্যাপ্টার করে তোমার হলে 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ হয়, পার ডে 2টা করে চ্যাপ্টার হলে 7 ডেজ ফিজিক্স চ্যালেঞ্জ হয়। সেটার মধ্যে তোমার লেভেল 2 এর ডেটা অনুযায়ী উইকনেস অনুযায়ী কাট করবা। কাট করার পরে 6 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ তোমার জন্য হইতে পারে 4 ডেজ ম্যাথ চ্যালেঞ্জ, 7 ডেজ ফিজিক্স চ্যালেঞ্জ তোমার জন্য হইতে পারে 2 ডেজ। সো এটা তোমার ডেটার উপর ডিপেন্ড করে কাটছাট করে ফেলা সম্ভব। সো ভালো কথা। দেন তারপরে লাস্ট মোমেন্ট টাস্কগুলো দেখতে পারো যে 7 দিনও লাগে না, তাই না? সো এবং প্রত্যেকটাতে ইমপ্রুভ। সো তোমার আসলে এই যে এইটার পরে কি করবে, এটাকে এই 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 মাইন্ডসেটটারই দরকার নেই। সো তুমি একটা করে লেভেল ধরে, তোমার ধরো যে খুব সিম্পল ভাবে করো আগে, করার পর পরেরটা ইজিয়ার হয়ে যাবে। হ্যাঁ। সো জিনিসটা হচ্ছে যে কোন টাস্কটা কিভাবে করবো সেইটা, এগুলো জানি না কি করবা, তাই না? জ্ঞান অর্জন করিও না, জ্ঞান অর্জন করিও না, জ্ঞান অর্জনে কোনো ফায়দা নাই। সো তুমি নাম্বার অর্জন করো যে আমার ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ। সো এই টাস্ক পাইছি, এখন আমার আর কিছুই জানার দরকার নেই, এখন আমি এটা করবো, ইমপ্রুভ করবো, শেষ। পিএমএ দেখতেছি যে হ্যাঁ অনেকে অনেক কিছু করতেছে, হ্যাঁ আমি ওগুলো করবো, পরেরটা পরে করবো। এখন যে কাজটা করতেছি সেটা করে ফেলবো, করে ফেলার পরে দেন তারপরে আমি দেখবো। ওকে। সো ভাইয়া, ওকে ভাইয়া, পরীক্ষা হলে আজকে যে পার প্রশ্ন ভুল করেছি সে আবার যেগুলো আন্দাজে দাগিয়েছি সেগুলো সেগুলো হয়েছে। পরীক্ষা হলে এমন হওয়ার কারণ কি, যদি অন্য বিশ্ববিদ্যালয়ে এমন হয় এটার সমাধান কি, বাড়িতে পরীক্ষা দিলে ঠিকমতো সহায় সব। সো জাহিদুল ইসলাম। সো পরীক্ষা হলে টেনশনের কারণে তোমার এই ব্যাপারটা হয়, টেনশনের ম্যানেজমেন্ট করার করার জন্য আমরা এক্সাম স্ট্র্যাটেজি। সো ওই পরীক্ষা হলে স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমরা, যে স্ট্রেস হয় আসলে তোমার, তুমি যখন একটা জোনে থাকো, তো তখন যখন তুমি অনেক দেখবা যে যখন তুমি জোন শিফট করো, তখন তোমার অস্থিরতা ক্রিয়েট হয়। হ্যাঁ। সো অস্থিরতা হলে তোমার তখন তখন তোমার ডিসিশন নিতে পারো না সঠিক। সো তো অস্থির অবস্থায় মানে সঠিক ডিসিশন নিতে পারে না। তোমাকে তো কন্টিনিউয়াসলি এমসিকিউ একটা পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় কন্টিনিউয়াসলি ডিসিশন নিতে হয়। সো ডিসিশন নেওয়াটা যাতে তোমার জন্য কঠিন হয়, ওটার জন্য একটা সাইকোলজিক্যাল গেম খেলা হয় তোমার সাথে, যে হার্ডনেস লেভেলগুলো মিক্স আপ করা হয়। যে হার্ডনেস লেভেল একটা থাকে না, যে সুন্দর মতন করে বিগিনার টু হার্ড আর এরকম করে থাকবে, এরকম করে যদি থাকতো গুছানো, তাহলে কি হতো, তাহলে হচ্ছে তোমার যে তোমার ব্রেন ভালো কাজ করতো। বাট ওটা তোমারে পেঁচানো হয়, এটা ইচ্ছা করে পেঁচানো হয়। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে ওইটার জন্যই ইএসএ স্ট্র্যাটেজিটা। সো সেটার মানে ভর্তি, মানে পরীক্ষা হলে কাজ না বেসিক্যালি। ইএস তো আমরা পরীক্ষার আগেই প্র্যাকটিস করে যাব, সাজেশন রিফ্লেক্স টাস্ক করবো যাতে করে ইএস 1-এ আমরা ওই ইএস 1-এর নাম্বার বাড়াতে পারি অ্যান্ড অল দ্যাট। সো পরীক্ষা হলে এটার কাজ না আসবে বেসিক্যালি, পরীক্ষার হলের আগেই এটার জন্য টাস্ক আছে। সো এক্সাম স্ট্র্যাটেজি যে ইয়াটা আছে, গাইডলাইন্স রুট উইথ ইএস এন্ড সিডি করার সময় ইএসটাতে স্পেশালি প্রায়োরিটি দিবা, লাস্ট মোমেন্ট টাস্কে দেখবা যে তোমার ইএস নিয়ে অনেক বেশি এক্সট্রা গুরুত্ব দেওয়া আছে। সেই বিষয়টা তোমাকে হচ্ছে যে পরীক্ষা হলে এই স্ট্রেস ম্যানেজমেন্টে ওই জায়গাগুলোতে হেল্প করবে। তুমি ইএস লিখে যদি সার্চ করো বড় ভাইয়া পুতের, ওই স্টোরিগুলো পাবা যে পরীক্ষা হলে প্রথম পরীক্ষা আজকে দিলাম যে স্ট্রেস ছাড়া। সো এবং পরীক্ষার টাইমের আগে শেষ করে ফেলছি অ্যান্ড অল দ্যাট। এই ব্যাপারগুলো কেন ঘটে, কারণ পরীক্ষা হলে তোমাকে স্ট্রেস করার জন্য কর্তৃপক্ষ প্ল্যান করছে, বাট ওই স্ট্রেসটাকে মোকাবেলা করার জন্য তোমার কাউন্টারে কোনো প্ল্যান নাই। আবার খালি প্ল্যান থাকলে হবে না তো, ওই প্ল্যানটা করলে তখন এক্সিকিউট করে দিতে পারো না তো, ওইটাকে টাস্ক আগেই তোমাকে ওই ওই স্ট্র্যাটেজিটা আগে থেকে প্র্যাকটিস করতে হবে। সেই ব্যাপারটাই পিএমএ তোমার ধরো যে করা হয়ে যাবে তোমার হচ্ছে টাস্ক আকারে। ওকে। সো ভাইয়া পড়তে বসলে ফোকাস একটু ধরে রাখতে পারছি না, বাহ্যিক কথা বেশি মাথায় আসে। সো মাথায় অনেক কিছুই আসতে পারে, মাথায় আসাটা আটকাইতে হবে না। তো মাথায় মাথা কীভাবে আটকাবা সেটা হচ্ছে তোমার কোয়েশ্চেন, তাই না? ধরো আহ, তোমার এক্সাম হলে এক্সাম হলে আছো তুমি, এক্সাম হলে এসে তোমার বাথরুম যেতে ইচ্ছা করছে। সো বাথরুম যেতে হবে।
সো বাথরুম আসছে, বাথরুম আসলে কি কোনো সমস্যা? বাথরুম আসার তো কোনো সমস্যা না, বাথরুম তো করে ফেলো না তুমি। তার মানে ইমোশন আর অ্যাকশন, ইমোশন আর অ্যাকশন, তোমার বাথরুম আসছে এটা তোমার ইমোশন, তুমি ওখানে বাথরুম করে ফেলছো এটা তোমার অ্যাকশন। মাঝখানে একটা ডিসিশন নামে একটা জিনিস আছে, এটা কে নেয়? তুমি নাও। তুমি স্বেচ্ছায় সজ্ঞানে যদি ডিসিশন নাও যে আমি এখানে বাথরুম করো, তাহলে বাথরুম হবে, নাহলে হবে না, সিম্পল। সো ধরো তোমার এখানে ঘুম আসছে। সো তোমার আজকের ফাংশন টাইম ডান হয় নাই, বাট তোমার ঘুম আসছে। তো ঘুম আসছে এটা তো কোনো সমস্যা না। সো তুমি কাজ ফাইলে ঘুমাইলা, এটা হচ্ছে সমস্যা, তোমার ডিসিশনটা সমস্যা। সো ঘুম আসছে, তুমি ঘুমাইলে না, ইজি সলিউশন। তো ঘুম আসবে না, এইটা কেন করতে হবে, তাই না? সো আমরা টিপিক্যালি যে ঘৃণ্য যুক্তি দেখি, যারা রেপিস্ট থাকে তাদের যুক্তি কি দেখি, যে ওই মেয়েটাকে দেখে আমি উত্তেজিত হয়েছিলাম। তাই হয়েছিল, তো ভালো কথা। তুমি উত্তেজিত হয়েছিলা, তো কি সমস্যা? উত্তেজিত হয়েছো, এটা কোনো সমস্যার মধ্যেই পড়ে না। উত্তেজিত হবে না, এই জিনিসটা সলভ করার দরকার নাই। উত্তেজিত হইলে যে তুমি অ্যাটাক করতে পারবা, এটা কি ডিসিশন না? তো এই ডিসিশনটা কে নিল? তুমি তো নিলা। সো তুমি দেখাই, মানে দেখাইতে চাই যে হচ্ছে আমার এইটা হয়েছিল তাই তো আমি অসহায়, কোথাও অসহায়। সো তোমার এক্সাম হলে বাথরুম আসলে তুমি ওখানে বাথরুম করো না, আসছে। So আসছে, তোমার ধরো দেখেন ঘুম আসছে, তো ঘুমাইতে যাচ্ছ না, মানে কোনো ইমোশন হচ্ছে, ইমোশনটাই অ্যাকশন না। ইমোশন আর অ্যাকশনের মাঝখানে ডিসিশন নামে একটা ওয়ার্ড আছে। ওকে? এবং আহ, তো ডিসিশন নামে ওয়ার্ড আছে, সেই ডিসিশন ওয়ার্ডটাই ধরো যে আমরা আস্তে আস্তে ধরো যে শয়তানের ওয়াসওয়াসা থাকে, শয়তানের কারণে আমরা হচ্ছে যে ওই জিনিসটা নিজেদের নিয়ন্ত্রণ ছাড়াই, নিজেদের নিয়ন্ত্রণ ছাড়াই ইমোশনটায় যাই আসে সেটারে অ্যাকশনে কনভার্ট হয়ে যায়, মাঝখানে আমরাই থাকি না, নিজেদের কন্ট্রোল থাকে না। ওই জন্যই রোজা বা সিয়াম সাধনা ওই ব্যাপারগুলো আমাদেরকে ওই জিনিসগুলো শেখায়, যে যেখানে এগুলো কেমনে কন্ট্রোল বাড়াইতে হয় নিজের উপরে। যে তুমি যখন রোজার সময় কি হয়, ইমোশন হচ্ছে খাওয়ার, খাওয়াটা কি পাপ কাজ না? পাপ কাজ পুণ্য কাজ বুঝি না, দিস ইজ মাই ওয়ার্ল্ড, আমার রুল চলবে এখানে। সো খাইতে ইচ্ছা করতেছে, খাবো না। কেন খাবো না? এমনি খাবো না। হালাল খাবার খাবো না, না হালাল হারাম কিছু কোনো কিছুই খাবো না। খাবো না মানে খাবো না। এটা হচ্ছে স্বৈরাচারী। এই স্বৈরাচার করে কি হয়, যে বোঝানো হয় যে তোর ইমোশনটার দাম নাই, আমার ডিসিশনটার দাম আছে। আমি যা ডিসাইড করব, আমার বডি তাই করবে। আমি যা ডিসাইড করব, আমার বডি, আমার হাত পা সব কিছু দিয়ে সেটাই হবে। সো এই জিনিসটা কীভাবে হয়, এই পানিশমেন্ট দিয়ে হয় আর কি। পানিশমেন্ট দিয়ে দেখো না যে তোমার কর্তৃত্ব নাই নিজের উপর, এটা তো সমস্যা। তো কর্তৃত্ব কার থাকে, যে একটু ভয়ে রাখে, একটু ত্রাসে রাখে, একটু ধর হচ্ছে যে শাসনে টাসনে রাখে। তো নিজেকে ওরকম করে একটু পানিশমেন্ট দিয়ে শাসনে রাখা, যে ধর হচ্ছে ঘুম আসছে ঘুমাবো না, ক্ষুধা লাগছে খাবো না, এমনি। মানে তোমার এমন না যে তোমার রোজার সময় তুমি হারাম খাবার খাবে না, হালাল খাবার খাইতে পারবে, এমন কি? খাবার তুমি খাইতেছো, তো কার কি অন্যায় করতেছো? হাউ কাম খাওয়াটা হচ্ছে একটা অন্যায় হয়? তো খাইলে নাকি তোমার ধরো যে ওটা একটা পাপ হয়ে গেছে? কি পাপ কাজ করলাম আমি? পবিত্র খাবার খাইলাম, আমার হালাল রুজি খাইলাম, পাপ কি করলাম? সো ওটা একটা প্র্যাকটিস, যেইটা তোমাকে হাজারো পাপ থেকে বাঁচাতে পারবে। সেইটা জিনিসটা কি, নিজের উপরে কন্ট্রোল আনা। সো নিজের উপরে কন্ট্রোল আনা, যে তোমার দ্বারা হওয়া কাজগুলো তোমার ডিসিশন হবে। সো এই জিনিসটা, এই জিনিসটা তোমাকে প্র্যাকটিক্যাল সলিউশন বলার চেষ্টা করলাম। সো ভাইয়া, ভাইয়া ডিউ এক্সামের উপরে আমার কোনো আইডিয়া নাই। সো একটু ডিউ এর ডিউ আইডিয়া দিয়ে কি করবা? আইডিয়া বলতে আইডিয়া নিয়ে কি করবা মানে, যেটা বারবার বললাম যে জ্ঞান অর্জন করিও না, কাজ করো। সো তুমি ঢাবি গাইডলাইন্স অনুযায়ী কাজ করবা, করার পরে সো তোমার ধরো হচ্ছে একটা সর্ট অফ ইমপ্রুভমেন্ট হবে, শেষ। আর জীবনে আর কোনো লক্ষ্য নাই তোমার এখন। ওকে, শেষ, এতটুকুই। ভাইয়া কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি যে পড়া হয়নি, এটা সেটা কী করা যেতে পারে? এগুলো তো জ্ঞান অর্জন করতেছো না, কি করা যেতে পারে? তো সেটা তো নিশ্চয়ই এখন করা যাবে না, তাই না? সো এগুলো সব কিছুর একটা সিরিয়াল লিস্ট আছে না? ধরো একটা ডায়াবেটিস রোগীর ইয়াও আছে, একটা লোকের ডায়াবেটিসও আছে, এটাও আছে, ওটাও আছে, অনেক কিছুই আছে। কিন্তু অনেক কিছুর কাহিনী শুনে তো লাভ নাই আসলে। ওর এটা আছে, তার মানে প্রথমে তো ওকে এটা করতে হবে। হ্যাঁ, সো যেমন ওই হার্টের ইয়া করার জন্য, ডায়ালিসিস করার জন্য প্রথমে ডায়াবেটিস চেক আপ করে, ডায়াবেটিসের অবস্থা দেখে, তারপরে হচ্ছে যে ওই ডায়ালিসিস হ্যান ত্যান করে। সো এখন তো প্রথম কাজ যেটা, সেটাকে প্রায়োরিটাইজ করতে হবে। সো জ্ঞান অর্জন করিও না, ইনপুট নিতে থাকলে এই জিনিসটা ইনপুট নেওয়ার কোনো শেষ নাই। দিন শেষে তোমার আফসোস হবে যে আমি এটা করছি তাও কেন চান্স হয়নি। কারণ চান্স তোমার কি কি ইনপুট নিছো সেই হিসাব দেখে হয় না। চান্স কি দেখে হয়, তুমি কি আউটপুট দিতে পারতেছো। ফোকাসটা কোথায় হবে, তুমি কি আউটপুট দিতে পারতেছো সেখানে ফোকাস হবে।
তুমি যেটা আউটপুট দিতে পারবা সেটার উপর তোমাকে জাজ করা হবে। তুমি কি কি ইনপুট নিছো, কি কি বইটা কয়টা বই শেষ করছো, কয় ঘন্টা পড়ছো, এগুলো না। তোমার ফোকাস হবে আউটপুট আনতে পারতেছে কি পারি নাই। সো আউটপুট আনতে পারতেছি কিনা। ওকে ভাইয়া, যে ইউনিটের জন্য বাংলা ইংলিশ, বাংলা ইংলিশ কোথা থেকে পড়লে ভালো হবে? সো যে এই ইউনিটের জন্য বাংলা ইংলিশের ক্ষেত্রে তোমার ধরো যে ওখানে যদি নাম্বার কম অ্যান্ড অল দ্যাট, সো তুমি যে কোনো বইয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে প্রচুর প্রচুর রিসোর্স থাকে। যে কোনো বই নিলে সেটার মধ্যে রিসোর্স প্রচুর থাকে। আমাদের তোমার ধরো যে শুধু ইংলিশের উপরে 50টা ক্লাস, তাই না? সো প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস। সো প্রত্যেকটা ক্লাসে দেখবা যে পোলাপান বলছে যে অনেক সুন্দর হয়েছে, এটা সেটা হ্যান ত্যান। হ্যাঁ, কিন্তু তোমার 50 ক্লাস করতে গেলে তোমার তো আসলে আর অন্য কিছু পড়া লাগতো না। তো তুমি যেও গাইডলাইন্স রিটার্ন করবে আগে। তো যেও গাইডলাইন্স রিটার্ন করার পরে ওই যেই টাইপের তোমার উইকনেস আসছে ওই কয়েকটা করলা, শেষ। ওকে, 50টা ক্লাস পড়ে থাকুক, সমস্যা নেই। যেটা বলতেছি যে কোনো কিছু শেষ করার দরকার নেই তোমার। সো তোমার ডেটা অনুযায়ী শুধু কাজে লাগাবা, এতটুকুই ভাইয়া। তাহলে ওকে, তাহলে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া, আমি ভার্সিটি মাস্টার বুক থেকে কোশ্চেন কোশ্চেন থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি টাইপ অনুযায়ী আলাদা করে তুলসী, তারপর ওইগুলোর উপরে এক্সাম দেবো নাকি টাস্ক ওয়ান ডান করবো আগে? সো হুম, এই যে নাকি বলতেছো, রাইট? মানে আমি একটা করি নাকি এটা করব। সো মানে এটা হচ্ছে তোমার অনেক আফসোসের একটা ব্যাপার যে তুমি এক্সপেরিমেন্ট করতে চাচ্ছ, যেখানে তুমি যেটা করতে চাচ্ছ হোয়াট এভার দ্যাট ইজ, আমি ওটা পড়ারও দরকার নাই, যেটা করতে চাচ্ছ। ওকে, সো তুমি ওইটা করবা এই অ্যাডমিশনের এই সময়টাতে। এটা তুমি একটা একটা তুমি তোমার মাথায় একটা আইডিয়া আসছে, হ্যাঁ? সো তুমি এটা করবা। এটা করার পরে তোমার এরকম হয় না যে প্রচুর কিছু আইডিয়া আসে, একদিন করার পর দ্বিতীয় দিন তুমি ওটা প্ল্যান চেঞ্জ করো, তো দেখো যে না, ওটা ধরো হচ্ছে তোমার মনে হয় এরকম করে হচ্ছে না। সো তাহলে তুমি একটা জিনিস করতে চাচ্ছ যেটা কি আউটকাম আসবে না আসবে, কি হবে না হবে তুমি জানো না। ভার্সেস আরেক দিকে তোমার সিচুয়েশনে থাকা মানুষজন। তো এই দেখো, দেখি তোমার র্যান্ডমলি ওপেন করলাম, তাও চলে আসলো, আনিকার গল্প চলে আসলো, 20% থেকে 68% ইমপ্রুভ করেছে। সো এখন যেটা বলতেছি যে তোমাকে বলতেছি, তুমি একটা একটা করে তোমার যদি উল্টাতে থাকো হাত ব্যথা হয়ে যাবে, তোমার এরকম ইমপ্রুভমেন্টের স্টোরি শেষ হবে না। তুমি যখন ডিরেক্ট সামনে চোখের সামনে প্রমাণ দেখো, হ্যাঁ। সো এই যে পোস্ট করছে বিপ্লবী সাহা ভাইয়াও, যেমন তোমার ধরো আহ, তো কোথাও চান্স পাচ্ছিল না, সেই জায়গা থেকে জিএসটি টপ করেছে। সো চোখের সামনে যখন প্রমাণ দেখতেছো, তারপরে তুমি কেন এক্সপেরিমেন্ট করবা? সো তোমার এক্সপেরিমেন্ট করা দরকার। তুমি আসলে দেখো না, যেটা একদম গ্যারান্টেড আছে, শিয়ালের গল্পটা শুনছিল না? ধরো হচ্ছে তোমার আহ, শিয়াল তোমার ধরো কি করছে, যে বাঘকে বলছে যে আমি তোমাকে খাবার এনে দিচ্ছি, যে খাবার এনে দিচ্ছি আমাকে খায়ও না। তো হরিণ এনে দিছে। সো বাঘ তখন কি করছে? তো হরিণটা নিয়ে শিয়ালের থাবা দিছে। সো কেন? কারণ হচ্ছে যে যেইটা ওটা তো আছে, ওটা মানে তোমার ধরো ওইটা তো ধরো যে তোমার যেটা কি বলবো, মানে আচ্ছা শিয়ালের গল্পে না যাই, মেইনলি যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার যেটা এক্সপেরিমেন্ট তুমি করবা, এক্সপেরিমেন্ট করে তোমার রিস্ক নিয়ে কেন নিতে হবে চাপা, বলো দেখি। রিস্ক তোমার একটা তো তুমি একটা গেস করবা, আর একটা হচ্ছে তোমার কাছে নিশ্চিত একটা জার্নি আছে। সো এগুলা শেষ করে ফেলো, যে ইমপ্রুভমেন্টটা হবে। এটা করার পর তোমার মনে হচ্ছে যে আরও এটা করা যায়, এটা করা যায়, এটা করা যায়, সেটার জন্য তুমি ফাংশন টাইম এক্সট্রা দেখো। দেখার পর তোমার যদি টাইম অ্যাফোর্ড করতে পারো, করো না। মানুষজন ঘুরতে বেরোচ্ছে, মুভি টুভি দেখে, ফেসবুক চালায়, তুমি ফেসবুক না চালায় পড়াশোনাতে করতে চাচ্ছ, দোষ তো না। কিন্তু যেইটা করলে তোমার গ্যারান্টেড আউটকাম আছে সেগুলো করো না, সেটা করার পরে তারপরে এক্সট্রা টাইম পাচ্ছ সেগুলো তো করো, তারপর আরও কি করতে যাবে করো, সমস্যা নেই। কিন্তু গ্যারান্টেড কাজগুলো বাদ দিয়ে তুমি ধরো যে গ্যারান্টেড কাজগুলো বাদ দিয়ে তুমি যদি ধরো যে নিজের মতো এক্সপ্লেন করো, তাহলে পিএমএ ভর্তি হয়েছো কেন, তাই না? তো ভর্তি, তাহলে তো পিএমএ ভর্তি হওয়ারই দরকার থাকলো না। মানে কারণ পিএমএ তোমার তো ধরো যে তুমি আসলে ক্লাস মানে ক্লাস করতে থাকবা, সেটার জন্য আসলে আমরা ভর্তিতে বলি না আসলে। যদিও ক্লাস করার পরে মানে ক্লাস করার পরে তোমার অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট হবে অ্যান্ড অল দ্যাট, তুমি হচ্ছে অনেক উপকৃত হবে, সবই ঠিক আছে। বাট আমরা তো বলি যে হচ্ছে যে ডু ইকলস টু ডান ইকলস টু চান্স ডান। সো তোমাকে যেগুলো ডু বলা হচ্ছে এগুলো তুমি ডান করবা, ইমপ্রুভমেন্ট হবে। সো এগুলা ভিজুয়াল সব কিছু দেখতে পারো, সবার ইমপ্রুভ হচ্ছে। এবং তোমার নাম্বার যদি ওই তোমার ইমপ্রুভমেন্টে যদি তোমার তোমার ধর 40% থাকে, 20% নাম্বার হয়ে ইমপ্রুভমেন্ট চান্স হয়ে যাবে। 60% থাকে তাহলে ইমপ্রুভমেন্ট হয়ে টপ করা হয়ে যাবে। সিম্পল কথাবার্তা বলি, তাই না? সো এখন তুমি মানে তো এই যে কাজ করতে বলা হচ্ছে, এই কাজ করার জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা কাজ করানোর জন্য খরচ করি আমরা। সো তোমাদের যে এত এত টাস্ক প্রত্যেক দিন, তোমার প্রথম তো টাস্ক, প্রত্যেকটা টাস্কের একটা ক্লাস আছে।
সে ক্লাস করলে তুমি টাস্ক, যাদের আগ্রহ আছে তারা টাস্ক করলে তো বুঝতে বুঝতে পারবে, প্লাস সবাই করতেছে, এত বড় কমিউনিটি, হাজার হাজার জন তোমার হচ্ছে তোমার টাস্কের আপডেট, হাজার হাজার টাস্কের আপডেট দেখতে পারতেছো। তো এত বড় কমিউনিটি হেল্প তো তুমি পাইতেই পারো। সেটার জন্য আলাদা করে স্লট রাখা হয়েছে। টাস্কের স্লটে কাজ কি, যে তুমি টাস্কের ক্লাসটা করবো, ক্লাস করার পর স্পেসিফিক কোনো যদি হেল্প লাগে তো সেই ব্যাপারটার জন্য প্রতিদিন 1 ঘন্টার স্লট। সো এগুলোর জন্য কি খরচ টরচ করতে হয় না? খরচ করতে হয়, তাই না? প্রত্যেক বছর আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, এবং এই সিস্টেমটি এগুলো তো কোথাও নাই। সো প্রথমত টাস্ক সিস্টেমই নেই। তো সেই টাস্ক সিস্টেমের জন্য আবার ধরো যে আবার এরকম টাস্ক কেয়ার সিস্টেম, সো এইসব আজের জিনিসপত্র কি দরকার? সো আমরা বলি যে হচ্ছে যে এইটাই কি মেইন ভ্যালু বলি, যে তোমার কাজ করবা, কাজ করার মাধ্যমে তুমি ইমপ্রুভ হবে। সো এই ধরো মেডিকেল কোর্সের মধ্যে রাগিব নূর ভাইয়া, সো তোমার তো মেডিকেল ফার্স্ট, সো তারও ক্লাস আছে। তোমার মেডিকেলের সেক্টরের রেকর্ডধারী তোমার হচ্ছে যে ডক্টর আশা, আশা আপু, তাদের ক্লাস আছে। বাট সেটা বলা হচ্ছে কি, না আমারও ক্লাস আছে ভার্সিটি কোর্সে। সো ধরো যে মানে এগুলো করা তোমার গোল না বলতেছি, তোমার গোল হচ্ছে যে তোমার নাম্বার ইমপ্রুভ করা শেষ। সেটার জন্য আমাদের কিছু রিসোর্স কাজে লাগাবা, আর অ্যাকচুয়ালি হচ্ছে যে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেই লক্ষ্য করে পালন করবা, শেষ। তোমার মাথা থেকে টেনশন, কি করতে হবে এটা তোমার বানাইতে হবে না রে ভাই। সো কি করতে হবে সেই জিনিসটার প্রুভেন স্ট্র্যাটেজি, সো সেটার শত শত এক্সাম্পল সহ তুমি দেখতে পাচ্ছ। যেটা করতে বলা হচ্ছে সেই জিনিসটা কিভাবে করতে হবে সেটার জন্য ক্লাস করবা। করার পরে সেখানে কনফিউশন থাকলে সেটা নিয়ে কথা বলবা, যে হ্যাঁ এটা তো এইভাবে করতে বলা হয়েছে, এই জায়গায় আমার এই জায়গাটা কনফিউশন। সো কনফিউশন নাই, কনফিউশন না থাকাই খুবই নর্মাল। কাজ করো, ইমপ্রুভ করো, সিম্পল জার্নি, তাই না? সো এখন আহ, হ্যাঁ ভাইয়া, লাস্টে এসে পড়ালেখাতে মনোযোগ দিতে পারছি না। সো যেটা বললাম সেলিম রেজা, সো প্রথমত তোমার মনোযোগ দেওয়ার জন্য তোমার আসলে আশা পাইতে হবে। আর আশা পাইলে তোমার ধরো যে সব কিছু বেড়ে যাবে। সো এই আশাটা পাবা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্টটা দেখলে। তো প্রথমত নিজের ইমপ্রুভমেন্টগুলো ট্র্যাক করার চেষ্টা করো, ইভেন আইসিইউতেও যখন মানুষ থাকে। হ্যাঁ, সো যখন ধরো হচ্ছে যে বাবা আইসিইউতে ছিল, তো আইসিইউতে থেকে যখন তোমার ধরো যে আইসিইউতে থেকে যখন ইমপ্রুভ হচ্ছিল, তখনও দেখাচ্ছে যে বাসায় ফুটে ফোন টোন করা হচ্ছে, বিভিন্ন আত্মীয় ফোন দিচ্ছে, বাবা কেমন আছে, আমরা বলতেছি ভালো আছে, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কেমনে ভালো আছে? ভালো থাকলে মানুষ আইসিইউতে থাকে? ভালো আছে মানে ইমপ্রুভ হচ্ছে মানেই ভালো হচ্ছে, মানে এখন টাইম যাবে ইমপ্রুভ হবে, তার মানে সুস্থ হয়ে যাবে। তো ভালোর দিকে তো যাচ্ছে। সো তাহলে আহ, তাহলে ইভেন আইসিইউতে থাকলেও মানুষের ইমপ্রুভমেন্ট দেখলে মানুষের কি হয়? মানুষ স্বস্তি পায়, মানুষ টেনশন থেকে একটু রিলিফ পায়, অ্যান্ড আরও তোমার ধরো মনোযোগ দিয়ে কাজ করার বা চেষ্টা করার তোমার ধরো অনুপ্রেরণা পায়। তো সেক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখার চেষ্টা করবো, নিজের ইমপ্রুভমেন্টগুলো একটু ট্র্যাক করার চেষ্টা। আর কেউ দাম দেয় কেন দেয়, ধরো তোমার ধরো যে আহ, 40 থেকে 60-এ আসছো, হ্যাঁ, সো বা 60-এও আসো না, ধরো যে 40 থেকে 50-এ আসছো, হ্যাঁ, 30 থেকে 50-এ আসছো, 30ও চান্স হবে না, 50ও চান্স হবে না। সো কেউ দাম দিচ্ছে না। বাট তুমি দেখো যে তুমি যে 30 থেকে 50-এ আসতে পারে, সে তারপরে 50 থেকে নিশ্চয়ই 60-ও যেতে পারবে, 70-ও যেতে পারবে। তুমি নিজেরে দাম দিতে হবে, যে তুমি আগাচ্ছ যে এটা তোমার নিজেরে দাম দিতে হবে, না হলে সমস্যা আর কি। হ্যাঁ, সো যখন তুমি নিজের ইমপ্রুভমেন্টে দেখার চেষ্টা করবা তখন দেখবা যে তোমার শক্তি বেড়ে যাচ্ছে, অ্যান্ড তোমার ধরো যে তখন মনোযোগ দেওয়াটা ইজিয়ার হয়ে যাচ্ছে। ভাইয়া মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, ছিলাম না, চান্স পাবো না ধরে এক্সাম দিতে গিয়েছিলাম, এক্সাম এখন মোটামুটি ভালো হয়েছে। এখন আশা করি যে হইতে পারে না হইতে পারে, আফসোস হইতেছে যে অনেক প্রিপারেশন নিলে হয়তো চান্স হতো, এই আফসোস থেকে বের হতে পারছি না ভাইয়া। রাইট। সো হ্যাঁ, হ্যাঁ আসলে প্রিপারেশন নিলে যদি হয়ে যেত তাহলে সেটা তো অবশ্যই অবশ্যই একটা আফসোসের বিষয়। সো এই আফসোসটা হচ্ছে, সেই আফসোসটা হইতে দাও, সমস্যা নাই, আফসোসটা থাকলো। কিন্তু আমরা সাধারণত একটা জিনিস বলি আর কি, যে তোমাদের তুবাপুর গল্প বলি, যে মানে আফসোস যে করতেছো, কয় ঘন্টা আফসোস করতেছো? হুম, আফসোস করারও তো একটা নিশ্চয়ই টাইম আছে, আফসোস করারও একটা ফাংশন টাইম আছে। তুমি কয় ঘন্টা আফসোস করতেছো? সো তো তুমি মোটামুটি যদি 1 ঘন্টা ধরে আফসোস করো, তুমি যদি বলো আমি ভাইয়া 20 ঘন্টা ধরে আফসোস করতেছি, সো তাহলে তো তোমার নাম গিনেস বুক ওয়ার্ল্ডের রেকর্ডে লেখা হবে সবচেয়ে বেশি টাইম ধরে টানা আফসোস করতে পারা ব্যক্তি হিসেবে। সো আফসোস করতেছো, এটা কিন্তু তোমার কোনো মানে ধরো একটা টাস্ক করলে তোমাকে পরীক্ষা দিতে হচ্ছে, তো আফসোস করতে করতে পরীক্ষা দাও, বা তুমি 1 ঘন্টা ধরে আফসোসই করো, 2 ঘন্টা ধরে আফসোসই করো। সো দেখবে যে আফসোস করাটা তুমি বোরিং লাগে যাবে, কতক্ষণ আর আফসোস করবো? মানে জিনিসটাকে এমনি বানায় না যে আফসোস করতেছি তাই কাজ করতে পারতেছি না। যেমন ধরো যে আহ, ধরো যে আইসিইউতে যখন আমার বাবা আছে, তো তখন ডাক্তাররা একবার এই করতে বলে, এবার ওই করতে বলে। হুম। সো আবার এখানে শিফট করাইতে হবে, ওই টেস্ট করাইতে হবে, ওই ডক্টরের সাথে কথা বলতে হবে, এই টেস্টটা নিয়ে জ্ঞান নিতে হবে, এই করতে হবে। সো তখন তো আসলে কী আফসোস করতেছি না, আফসোস করতেছি যে ধরো যে সুস্থ ছিল মানুষটা, হুদাই নিস্তেজ হয়ে গেল। তো তারপরে আমাকে কাগজ দিচ্ছে যে মারা গেলে কেউ দায়ী থাকবে না, হ্যান ত্যান, এগুলো কিসের মধ্যে কি আফসোস হচ্ছে, কেমন কেমন লাগতেছে।
ওটার জন্য কি কাজের সম্পর্ক আছে? যে আমি যে আহ, দৌড়াচ্ছি না, মানে আহ, মানে আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা হোক, সমস্যা নেই তো, এটা এটার জায়গায় থাকবে, কাজ কাজের জায়গায় থাকবে। ওকে। সো অর্থাৎ তোমার যদি জিনিসটা, যে তোমার জন্য সামনে যে তোমার যেটা ছুটে যাচ্ছে, এখন ধরো যে ওখানে যদি আমি ঢিল দেই, ঢিল দিলে কি হবে? ঢিল দিলে তার সিচুয়েশন ডিগ্রেড করবে। সো এইটা আমি অ্যাফোর্ড করতে পারি কিনা। সো তুমি এখন ঢিল দিলে তোমার সামনে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার সম্ভাবনা কমতে থাকবে। এটা তুমি অ্যাফোর্ড করতে পারো কিনা। যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে প্যারা নেই। আর যদি অ্যাফোর্ড করতে না পারো, তাহলে আফসোস আফসোসের জায়গা থাকবে, কাজ কাজের মতো করে চালিয়ে যেতে হবে, তাই না? সো তাহলে আহ, ইনশাল্লাহ তোমাদের, ধরো যে যেই তিনটা ব্যাপার নোট নেওয়ার চেষ্টা করবা, লিখলে না নিজের চিন্তাগুলো গুছায় আসে। সো হ্যাশট্যাগ লাইভ এক্সপিরিয়েন্স লিখে লাইভের তোমার যে অভিজ্ঞতাটা হলো সেটা একটু শেয়ার করার চেষ্টা করবো, লিখলে দেখবে যে আর মানে ওই লাইভ এক্সপিরিয়েন্স দেখে যে তোমার বাকিরা যে বুঝে যাবে এমন না। লাইভে তোমার এখন যা ভিউ দেখো, তুমি দেখিও যে কালকে এটার ভিউ তোমার 3-4 হাজার হয়ে যাবে, তো দু একদিন পরে এটা 5,000 স্টুডেন্ট দেখে ফেলবে। হ্যাঁ। সো তোমার লাইফের এক্সপিরিয়েন্স পড়েই যে মানে ওর ভিতরে রিয়েলাইজেশন ঢুকে যাবে এমন না, বাট নিজে যখন লিখবা তখন নিজের ভিতরে সবচেয়ে বেশি ঢুকে। যেটা বারবার করে বলছি যে তিনটা কারণে চান্স হবে না। সো এই জিনিসগুলো একটু রিভাইজ দিলা, যে একটা বলছি যে বিশ্বাস থাকতে হবে, কিসের উপর বিশ্বাস থাকতে হবে? তোমার যে ডেটাটা আছে সেটার উপর বিশ্বাস থাকতে হবে, যে আমার যাই আছে, হ্যাঁ, সো যাই আছে সেটাই আমার সম্বল, এখান থেকে ইমপ্রুভ করলে হবে। আর কেউ বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি। আমাকে কেউ এখন বিশ্বাস করছে না, ওরা তো আউটকাম, ফাইনাল আউটকাম ছাড়া বিশ্বাস করবে না। তো ওদেরকে, ওরা বিশ্বাস করবে আমি চাবো কেন? করবে না কেউ বিশ্বাস। আমি 40% নাম্বার পাচ্ছি, কে বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। তুমি কিন্তু পিএমএন বড় ভাইয়া তোদের গল্প দেখো, যে তোমাদের অপর্ণাপুর গল্প দেখো, 40% নাম্বার পেয়েছে। মতিঝিলে তোমার মানে ওই আইডিয়ালে পড়ছে, তো আইডিয়ালে পড়া তো স্টুডেন্টরা তোমার ধরো যে ধরো মানে আরেকটা হতাশা, যে আইডিয়ালে পড়তেছে তাও এর নাম্বার তো খারাপ আসছে কেন। সো আরও অনেক হতাশা, ব্যাপার স্যাপার সব বুঝলাম। এদের কাউকে বলাও যাচ্ছে না নাম্বারটা, বাট 40 পাচ্ছে, বাট 40 থেকে সে দেখতেছে নাম্বার বাড়তেছে, ইমপ্রুভ হচ্ছে। ইমপ্রুভ হলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এটা তো কারে বুঝাবে? এই 40 নাম্বার দিয়ে কারে বুঝাবে যে আমার, এটাকে বুঝানোর মতো জিনিস? সো বুঝানোর দরকার নেই, যাতে দাঁত চেপে কাজ করে যাও, পরিশ্রম করে যাও। সো ওই বিজয় গল্প নিয়ে তখন ঠিক বোঝানো যাবে, তাই না? সো তো ইমান রাখতে হবে, নিজের ডেটাটার উপরে ইমান রাখতে হবে। সো দেন তারপরে কি? তারপরে হচ্ছে আমল রাখতে হবে। সো তো ইমান আছে, পরিশ্রম করলে তোমার হয়ে যাবে, খালি করি না, তাহলে তার হওয়ার কোনো পথ নাই। তুমি সব জানো, সব বুঝো, খালি পরিশ্রমটা করো না, তাহলে হইও না। আবার পরিশ্রমটাই যে কিছুক্ষণ আগে প্রশ্ন করলো, ভাই এটা করবো নাকি টাস্কটা করবো, মানে ধরো যে এটা করবো না টাস্কটা করবো, তার মানে পরিশ্রম করতে চাচ্ছে সে নিজে নিজে, মাথার মধ্যে যে আইডিয়া আসতেছে এক্সপেরিমেন্ট করে করে। তো এক্সপেরিমেন্ট যে করবা তুমি, এক্সপেরিমেন্টটা সফল হবে না বিফল হবে, সেটাতে যে টাইমটা যাবে, ওই টাইমটা পাওয়া কোথায় পরে আর? সো এক্সপেরিমেন্ট করে ইমপ্রুভমেন্ট হবে না। সো তোমাকে 3 নাম্বার হচ্ছে প্রিসাইসলি প্রিপারেশন নিতে হবে, যেভাবে প্রিপারেশন নিয়ে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো তোমার কোনো এক্সপেরিমেন্টেরই দরকার নাই, কোনো এক্সপেরিমেন্টের দরকার নেই। প্রুভেন জার্নি, টাস্ক করবা, ইমপ্রুভ হবে। খুব সিম্পলভাবে জিনিসটাকে এভাবে নিয়ে আসো, হুম। এবং তুমি যত টেনশনে থাকবা, তোমার ডিসিশন তত ভুল হবে। সো ডিসিশন নেওয়ারই দরকার নেই। তোমাদেরকে কক্সবাজারের উদাহরণ দিই আমি, যে কক্সবাজারে যখন মানুষ ডুবে যায়, তখন ডুবুরি দলকে বাঁচাতে পাঠায়। সো ও ডুবুরি দলকে নিয়ে দাঁড়া হইতে চায়, সো সোজা হয়ে দাঁড়াতে চায়, সমুদ্রের মধ্যে সোজা হয়ে দাঁড়াতে চায়। সমুদ্রের মধ্যে সোজা হয়ে দাঁড়ালে কি আরো ডুবে যাবে না? সমুদ্র দাঁড়ানোর জিনিস নাকি, নিচে মাটি আছে নাকি? সো ওকে ওকে বলে যে শুয়ে যেতে, ও তখন হচ্ছে নর্মাল দাঁড়া হতে চায়। সো এখন তুমি ওখানে তো মাতব্বরি করলে সমস্যা, কারণ তুমি ওখানে সমুদ্রে প্রথমবার পড়ছো, আর যে ডুবুরি দল তোমাকে বাঁচিতে আসছে ও হচ্ছে প্রতিদিন একটা করে বাঁচায়। সো ও এরকম শতটা শত শত কেস সলভ করছে। ওর এক্সপিরিয়েন্স থেকে তোমারে বলতেছে যে তোমার এখন, তোমার আমার ছাইরা দাও, আমার মানে আঁকড়ায় ধরছে, যত আঁকড়ায় ধরবা সোজা হয়ে দাঁড়া থাকে তত কি নিজে ডুবে যাবা। ও তোমারে বলতেছে আমার ছাইরা দাও, ছাইরা দিয়ে চিত হও। তো তুমি হবা না। তুমি বলতেছো যে আমার ধরেন, আমি আপনার ধরে দাঁড়াবো, হইলো না। মানে ব্যাপারটা বুঝতে হবে যে আহ, তোমার যখন তুমি টেনশনে থাকো, তোমার ডিসিশনগুলো ভুল হয়। সো এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। টেনশনে থাকলে তুমি সঠিক ডিসিশন নেওয়ার ব্যাপারটা হারাই ফেলো, সঠিক ডিসিশন নেওয়ার যে তোমার জন্য যে ক্যাপাবিলিটি সেটা হারাই ফেলো। তো সেই জিনিসটা, ওই জন্য তোমার ডিসিশনই নেওয়ার দরকার নেই। যেই কাজগুলো দেওয়া আছে করতেছি, সবাই করতেছে, ইমপ্রুভ হচ্ছে, করে ফেলি। ওকে। সো তাহলে বুঝতে পারলা, যেহেতু চান্স পাইতে ডিউয়ের ক্লাসগুলো করলে, এটা কোশ্চেন ব্যাংক করে বের করে ইমপ্রুভ করলে কি হবে? বাট আমি শুনছি যে ওর জন্য করে সরকার জানা লাগে। কি করবো স্যার, বাংলা ইংলিশের আইসিটির জন্য কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করলে কি হবে কিনা? সো যদি
তোমার ধরো যে এই প্রশ্ন করার আহ, প্রশ্ন করার ইয়াটাই বাদ দিয়ে দাও। ধরো যে তোমাকে ধরো যে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না যদি তুমি তুমি প্রথম যেটা বললাম, তুমি এখন এই যে র্যান্ডম কেচ্ছা কাহিনী না বলে তোমার জাবির তুমি হচ্ছে একটা এক্সাম দাও। তো জাবি যদি টিমিন টার্গেট থাকে, জাবির একটা এক্সাম দিলা, দেওয়ার পরে তুমি যখন দেখলা যে ধরো হচ্ছে তোমার তোমার যে জায়গায় উইকনেস আছে সেটার জন্য আর কিছুই করা লাগে না। তো সাধারণ জ্ঞানের জন্য ওই বই সেই বই হ্যান ত্যান তুমি বললা যে তোমার ধরো আরও এইটা সেটা করা লাগে না, তোমার করা লাগে কিনা মানে জেইউ এর জন্য কি করা লাগে সেটা ব্যাপার না, জেইউ এর জ্যোতির প্রিপারেশনের জন্য কি করা লাগে। তোমার প্রিপারেশন দুইভাবে প্রিসাইজ হবে। একটা হচ্ছে ধরো জাবির জন্য প্রিপারেশন নিব ভার্সেস জ্যোতির জাবির জন্য প্রিপারেশন নিব। সো দুইটা আবার আলাদা কিভাবে, অনেকভাবেই আলাদা। মেডিকেল প্রিপারেশন নিচ্ছে যে ছেলেটা বা মেয়েটা, সো তোমাদের দেখা যাচ্ছে তাদের 50% নাম্বার পাচ্ছে, এরকম প্রচুর স্টুডেন্ট আছে। ও তো 10% নাম্বার ইম্প্রুভ করলে হইলে হয়ে যায় চান্স, খুব ইজি না? তো সে বসে বসে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, ভেক্টর কাকে বলে শিখতেছে, ভেক্টরের ডট গুণনের শর্টকাট শিখতেছে। এইসব ঘোড়ার ডিম করে সার্কাস করে আন্দাজ সময় নষ্ট করার মানে কি, তাই না? সো সে ম্যাট্রিক্সের লাইভ ক্লাস করতেছে, ম্যাট্রিক্সের লাইভ ক্লাসে বসে বসে বিপরীত ম্যাট্রিক্সের কাহিনী শিখতেছে। সো এবং এটাতে তার কয় নাম্বার ইমপ্রুভমেন্ট হচ্ছে? জিরো। তো ওর দরকার হচ্ছে যে মাত্র ওই 10% ইমপ্রুভমেন্ট, শেষ, কাহিনী শেষ। সো ওই 10% কোনটা, কোন জায়গাটা, ওইটা ধরে ওটাতে দক্ষতা অর্জন করতে হবে। খুবই সিম্পল জার্নি, আর যেটা কমপ্লিকেটেড করা হয়, তাই না? তো ওই জন্য 20 দিনে চান্স ডান যে গল্পগুলো, ওগুলো ধরো হচ্ছে তোমাদের, ধরো যে সবার যে ইয়া লাগে, মনে করো এটা কি বলবো, কেমন কেমন লাগে। সো কেমন কেমন লাগার কিছুই নাই। মেডিকেল পরীক্ষা দিয়েছে, একটা মেয়ের চান্স, ছেলে বা মেয়ের চান্স হয় নাই। সো চান্স হয় নাই, কিন্তু কেমিস্ট্রি প্রিপারেশন ভালো আছে, বায়োলজি প্রিপারেশন ভালো আছে, ফিজিক্স ম্যাথের প্রিপারেশন মোটামুটি যাই হোক ভালো খারাপ মিলাই ঝিলাই আছে। সো 100-র মধ্যে 50 পাওয়া মানে তো 50টাই পারে নাই, 50 মার্ক যে চলে যাওয়া, পরীক্ষা তো খারাপই হচ্ছে। বাট ওই খারাপ পরীক্ষা থেকে চান্স পাওয়ার পর্যন্ত মাত্র 10% নাম্বার বাড়লেই চলে। এটা কেমনে রকেট সায়েন্স হয়? এটা তো রকেট সায়েন্স না। মাত্র 10 মার্ক বাড়ানো কেমনে রকেট সায়েন্স হয়? তুমি মানে তুমি এই জায়গায় উইকনেস আছে, সেই টাইপটা ধরবে, একটা টাইপ ধরে ধরে তোমার তোমার ধরো ফ্রেন্ড একটা বিপরীত ম্যানেজ করতে পারে না, ওই বিপরীত ম্যানেজ করতে তুমি শিখাবা। কতক্ষণ লাগে এটা করতে, কতক্ষণ লাগে, কত সময় লাগে? 50 ঘন্টা লাগে, 100 ঘন্টা লাগে? একটা টাইপের তুমি পারো না থেকে পারাতে আসবা, এর জন্য কি আজীবন লাগে? লাগে না তো। সো তোমার যেই জায়গায় উইকনেস আছে ওইটা ধরে তোমাকে ওই জন্য তোমার জটিল সংখ্যার ক্লাস দিই আমরা, যে তোমার এই জটিল সংখ্যা জিওমেট্রি পারো না, সেটা অন্ত কঠিন একটা টপিক, সেটা তো আধা ঘন্টায় ইমপ্রুভ করে ফেলা যায়। পারো না থেকে 40% পারতেছো, এই মাঝখানে এই ট্রানজেকশন হইতে কতক্ষণ লাগে? আধা ঘন্টার বেশি লাগে না। সো একটার মার্ক বাড়াতে যদি আধা ঘন্টার বেশি না লাগে, তো 10 মার্ক মানে এই তো তোমার ধাক্কা লাগবে। 10 মার্ক বাড়ানোর জন্য হিসাব অনুযায়ী তোমার তো 5 ঘন্টায় তোমার ধরছে যে কি হয়ে যায়, 10 মার্কের জন্য 10 ইন্টু আধা ঘন্টা, 5 ঘন্টায় হয়ে যায়। 5 ঘন্টা না হোক, তোমার 50 ঘন্টা দিলা, 50 ঘন্টা দিনে 10 ঘন্টা করে, 5 দিন পরিশ্রম, তো তারপর 50 ঘন্টা, মানে 10 মার্ক বাড়ানোর জন্য তো ব্যাপারটা, মানে 10 মার্ক বাড়ানোটা মানে 20 দিনের মধ্যে ওই মেয়েটা চান্স পাইছে, মেডিকেল প্রিপারেশন একটা মেয়ে। সো এটা কেন ইয়া হবে, এটা কেন অবাক করার মতো ঘটনা ঘটবে যে যে ধর মেডিকেল চান্স পায় নাই। সো এটা তো মানে অসম্ভব কোনো কিছু না। হ্যাঁ, অসম্ভব কোনো কিছু না। সো ইভেন ধরো ঢাকা ইউনিভার্সিটির কাছে ছেলে চান্স পায় নাই, ওকে, সো ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় নাই, সে ধরো যে কত পার্সেন্ট পাইছে, 50% পাইছে। তো রাবিতে 70% পাইলে চান্স হয়ে যায়। ধরো মাঝখানে মাঝখানে একটা গ্যাপ আছে 15-20 দিনের। সো এই 15-20 দিনের গ্যাপে সে 20% নাম্বার ইমপ্রুভ করছে, যেখানে তোমার 7 দিনের মধ্যেই পোলাপান 20 মার্ক ইমপ্রুভ করতে যদি প্রিসাইসলি প্রিপারেশন নেয়। সো তাহলে 15 দিন প্রিপারেশন, প্রিসাইসলি প্রিপারেশন নিয়ে সে 20 মার্ক ইমপ্রুভ করছে। তো এটা কেন অসম্ভব হবে? এটা অসম্ভব তো কিছু নাই। সো তখন গ্যাঞ্জাম লাগবে যখন সে হচ্ছে যে ওই তোমার রাবির জন্য আবার ধরো হচ্ছে ভেক্টরের লাইভ ক্লাস করা শুরু করবে, করে আবার সান্ত্বনা হবে যে আমি পড়াশোনা করতেছি। সো পড়াশোনা তো তুই করছিসই, করার পর তো আলটিমেটলি এই জায়গায় আসছে। তো কোন জায়গায় তোর নাম্বারটা আসে নাই সেই জায়গাটা ধরে ইমপ্রুভ করা লাগবে না? আবার ইনপুটই নিচ্ছি, ইনপুটই নিতে থাকবো আজীবন। ইনপুট নেওয়ার পরে তারপরে আলটিমেটলি আমার আউটপুট তো আটকে আছে, কোন জায়গায় আটকেছে ওটা ছুটাইলে তো শেষ। সেটা রকেট সায়েন্স না। সো জিনিসটাকে তোমার ধরো যে আহ, আজেরে কমপ্লিকেটেড বানানো যাবে না। চারপাশ থেকে তোমার অনেক কিছু, অনেক কথা তোমাকে ব্যাপারটাকে কমপ্লিকেটেড বানাবে, বাট জিনিসটাকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে। আমার চান্স হয়েই গেছে, আমি দেখতেছি যে আমি এভাবে কাজ করবো, আমার জন্য স্পেশালি প্রিপারেশন নিব, চান্স পেয়ে যাবো। তো তোমার মাথার মধ্যে চান্সটা হয়ে যেতে হবে। তাহলে তোমার যে প্রিপারেশনে যে তোমার যে গতি, পরিশ্রমের যে গতি, ওটা তুমি আনস্টপেবল হয়ে যাবা। সো মানে পাগলের মতো পরিশ্রম করতে পারবা। ওকে। সো তোমার মায়ের দেখবা, প্রেগনেন্ট মাদের দেখবা যে বাচ্চার জন্য তোমার ধরো যে কাপড় কেনা শুরু করে, আরে ভাই মিসক্যারিয়েজ কত পার্সেন্ট হয় জানো? কত বাচ্চার তোমার ধরো লাস্ট পর্যন্ত যেতেই পারে না।
কত কিছু ঘটে যেতে পারে। বাচ্চাটা হওয়ার পরে, আমার খালারে বাচ্চা হওয়ার পরে মারা গেছে, ওগুলো কি ভাবে তারা? না, তাদের ইয়া থাকে বাচ্চাটা তো হয়েই গেছে, হয় না, এখনো 6 মাস বাকি আছে, হয়েই গেছে, হয়ে যাওয়াটাকে সেলিব্রেট করতে থাকে। তো তার মাথার মধ্যে না হয়েই গেছে। ওই জন্য, ওই জন্য তার যে কষ্টগুলো করতে হয়, ওই কষ্টগুলো সহ্য করা তার জন্য ইজি হয়ে যায়, কারণ সে তো আনন্দটা উপভোগ করা শুরু করে দিয়েছে। সো তার মাথার মধ্যে কিন্তু আর কিছু সময়েরই অপেক্ষা, ওই জন্য কষ্টগুলো সব সহ্য হয়ে যায়। সো তোমার মাথার মধ্যে চান্সটা হয়েই গেছে, তুমি ঢাবি ক্যাম্পাসে বসেই আছো। সো এখন তোমার ধরো যে এই জিনিসটার জন্য তোমার কিছু সময়ের অপেক্ষায় আছে, সেই সময়টাতে যতটা পরিশ্রম করতে, যতটা কষ্ট হোক না কেন, সো তখন সেই পরিশ্রমটা সহ্য করাটা তোমার জন্য ইজিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আচ্ছা, ওকে, আমরা হচ্ছে যে ভাইয়া নতুন করে করা সম্ভব কিনা, হ্যাঁ, আব্দুল্লাহ কাফি বলেছে, হ্যাঁ। তো আমরা যেটা বলি যে তোমার জন্য, হ্যাঁ, আমাদের এখানে ঢোকার পরে কোর্সে তোমার ধরো যে নতুন করেই শুরু করা, তোমার জন্য কাস্টমাইজ শুরু করা, এটাই হচ্ছে আমাদের প্রিসাইজ প্রিপারেশনের মেইন গোলই, এটা মেইন মেসেজই, এটা যে প্রিসাইজলি প্রিপারেশন নিতে হবে, নিজের জন্য প্রিপারেশন নিতে হবে। সো পিএম এর কোর্স শেষ করতে হবে, এটা তোমার গোল না। তোমার নাম্বার কোথায় আছে দেখতে হবে, তো সেইটা টাস্কগুলোর মধ্যে ওইটা দেখা যাবে, দেখে তোমার জন্য কাস্টমাইজ হবে, নাম্বার ইমপ্রুভ করতে হবে। সেই ইমপ্রুভ করার জন্য তোমার যে ক্লাসগুলো টাস্কগুলো এগুলো হেল্প করবে। সো এবং এগুলোকে কাজে লাগিয়ে তোমার নাম্বার ইমপ্রুভ করতে হবে, নাম্বার ইমপ্রুভ এবং তোমার সবাই ইমপ্রুভ করার জন্য তোমার ধরো হচ্ছে যে টাস্কগুলো বলছে টাস্কগুলো করতে হবে। সো তোমাকে কি করতে হবে ওই ব্যাপারটা, টেনশনটা তোমার ধরো মাথা থেকে ফেলে দিবা, যে ফেলে দিয়ে যেটা করতে বলা হয়েছে চুপচাপ সেগুলো করবা, করার পরে ইমপ্রুভ হবে, ইমপ্রুভ হলেই চান্স হয়ে যাবে। চান্স পাওয়া, যেটা বারবার বলছি, চান্স পাওয়া রকেট সায়েন্স না। হ্যাঁ, চান্স পাওয়া রকেট সায়েন্স না, চান্স হচ্ছে নাম্বার ইমপ্রুভ করলেই চান্স ডান হয়ে যায়, শেষ। সো ভাইয়া জীবনে মেডিকেলই সব, আর কিছু পড়ে কি আর কিছু করা যায় না? সবাই এত মেডিকেল মেডিকেল করে কেন ভাইয়া? রাইট। সো মেডিকেল মেডিকেল করে কেন, কারণ হচ্ছে যে মেডিকেল, এই যে সিকিউরিটি, তো বা এটা দেখে, অনেক কিছু দেখে। মেডিকেলের ক্ষেত্রেও তো তোমার ধরো যে লং, যেই মেডিকেলে ডাক্তারদেরকে দেখে স্বপ্নটা দেখে তারা, তো মেডিকেলে অ্যাকচুয়ালি তোমার ধরো যে তোমাদের রাফি ভাইয়া মেডিকেলে 12তম, বারবার বলে আর কি, যে যার মেডিকেল নিয়ে প্যাশন নাই, তার মেডিকেলে কোনোভাবে আসা উচিত না, কারণ এত এক্সট্রিম লেভেলের তোমার ডেডিকেশন দরকার হবে। সো মানে টাকা কামাতে চাওয়ার জন্য জন্য মেডিকেলে আসছো, তো এইটা একদম খুবই রং কনসেপ্ট। টাকা কামানোর জন্য মেডিকেলে আসা একেবারেই উচিত হবে না। তুমি তো জানো, বের হওয়ার পরে 15,000 টাকা বেতন, 20,000 টাকা করার জন্য আন্দোলনে নামতে হয়, সেই আন্দোলনে আবার পুলিশের বাড়ি টাড়িও খাইতে হয়। সো দেন তারপরে এইটাই হচ্ছে বাস্তবতা। তারপরে বের হওয়ার পরে তারপরে তোমাকে কম্পিট, আমার একটা ফ্রেন্ড হচ্ছে তোমার ধরো ডক্টর, তো এখন তো সে মানে বের হওয়ার, ডিএমসি থেকে বের হয়ে ডক্টর হচ্ছে এখন, তার স্ট্রাগলগুলো বলছিল যে আমিও ডক্টর, সাথে আমি ধরো যে কানের ডাক্তার, ডক্টর প্রাণগোপাল দত্ত যে 30 বছর ধরে ডক্টরি করতে, চিকিৎসা করতেছে, সেও কানের ডাক্তার। এখন রোগীর কাছে দুইটাই অপশন, আমিও অপশন, ও অপশন। আমি কি বলবো, আমি ডিএমসিতে এতদম হয়েছিলাম, আমার কাছে আসেন, কি বলবো? ডিএমসি বেচা কি আমি পেশেন্ট পাবো? না তো। তাহলে কি বলবো? প্রাণগোপাল দত্তের জন্য মানুষ 3 মাস আগে থেকে সিরিয়াল দেয়। আমি আমার, তারপর আমি কোথায় যাব? তো এই যে স্ট্রাগল, সো আরেকজন প্রাণগোপাল দত্ত হওয়ার জন্য তাকে একটা লং টার্ম সাধনা করতে হবে। সো সেই জিনিসটার জন্য তাকে একটা অনেক অনেক ডিগ্রি যেমন নিতে হবে। তো ওই জিনিসটার ধরো যে ওই জিনিসটাতে টাকা কামাতে, টাকাটা দেখলে হবে না আর কি, ওটা ওদের সাধনা লিটারেলি, হ্যাঁ, লিটারেলি ওদের সাধনা, যে তোমার ধরো যে আহ, তো ডাক্তারের টাকা না এটা বলতেছি না, ডাক্তারের ওইটাতে ফিল্ডেও অনেক টাকা আছে। আমার ফ্রেন্ডের বাবা হচ্ছে তোমার প্রত্যেক মাসে 10 লাখ করে কামায়। হ্যাঁ। সো এখন কিন্তু ফ্রেন্ডের বাবা বললাম, আমার ফ্রেন্ডও কিন্তু ডক্টর, ফ্রেন্ড ফ্রেন্ড কিন্তু কামায় না, ফ্রেন্ডের বাবা কামায়। হুম। কিন্তু আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডরা যারা আছে, সো ধরো ধরো বাংলাদেশে বসে 6 লাখ 8 লাখ টাকার জব করে, সো আমাদের সিএসসির ফ্রেন্ডরা, সো রিমোট জব করে যারা, আর বাইরে যারা থাকে তারা তো আরও বেশি। সো এখন মনে করো টাকা কামানোর জন্য যদি চিন্তা করো, তো ডাক্তারের চেয়ে ইঞ্জিনিয়ার হওয়া অনেক ভালো। আহ, আর টাকা কামানোর জন্য ডাক্তার একদমই ভালো জিনিস না। তো এবং কিন্তু একটা বয়স পরে তোমার ধরো যে আবার অনেক ভালো জিনিস। সো কিন্তু ওই বয়সটা পর্যন্ত ধৈর্য ধরে রাখার জন্য ইয়া লাগে, তোমার ধরো যে প্যাশন লাগে, না হলে তোমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে ব্যাপারটা। মেডিকেলে সুইসাইড রেট অনেক বেশি, মানে কারণ অনেক ভালো ভালো স্টুডেন্টরা আসে। হ্যাঁ। সো কিন্তু তারপরে ধরো যে বায়োলজি ভালো পারে তাই ডাক্তারে ভর্তি হচ্ছে, উইয়ার্ড উইয়ার্ড লজিক। হুম।
একটা ক্যারিয়ারের একটা ব্যাপার স্যাপার আছে না, যে এই ক্যারিয়ার চুজ করলে তোমার লাইফে এমন হবে সেমন হবে। ওই লাইফটা ভালো না লাগে তোমার, কেন কেন চুজ করবো, তাই না? সো ভাইয়া, হ্যাঁ, সামনে সেখানেও একটা এক্সাম শুরু হয়ে যাবে, কিন্তু অ্যাডমিশন এক্সামও শুরু হয়ে যাচ্ছে। এখন কি করব, একটু বলবেন প্লিজ? সো এগো, ইফতেখার রহমান। সো সেকেন্ড টাইম অ্যাডমিশন তো তোমার জন্য লাইফে কিন্তু তোমার ধরো যে তুমি যেখানে ভর্তি আছো সেখানে তোমার 1 বছর পরে আবার দিতে পারবা, রাইট? সো তোমাদের ধরো যে আহ, করোনার ইয়াটা, করোনার ব্যাচ, ওই যে তোমাদের অন্তত কিছুদিন আগে বেরোইলো, হুট করে করোনা এসে 1.5 বছর খেয়ে নিচ্ছে, কোনো এক্সপ্লেনেশন নাই, এমনি এমনি। বুয়েটের কথা চিন্তা করো। সো বুয়েটে ধরো যে অন্তরা যখন থার্ড ইয়ার, আনাস মনে হয় তখনও ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট ইয়ার থেকে উঠছে মনে হয়, কারণ করোনা খাইলো। সো মানে ভুলে গেছি, মানে বাট ধরো যে বইটা তো প্রচুর 2 বছরের মতন গ্যাপ, 2 বছর মতো পিছিয়ে পড়ছে। করোনার জন্য 1.5 বছর গেল, আবরার ফাহাদের জন্য আবার 6 মাস গেল। তারপরে ধরো হচ্ছে যে তোমার, তারপর থেকে রিসেন্টলি আন্দোলনের জন্য আবার গেল। হ্যাঁ, সো মানে টাইম কিন্তু উদ্ভট উদ্ভট কারণে চলে যেতে পারে, হ্যাঁ। কিন্তু এই যে তোমার জন্য যে এই যে অ্যাডমিশনের এক্সামটা, যে তোমার এইটা কিন্তু লাইফে আবার ফিরে আসবে না, হ্যাঁ। এটা কিন্তু সেকেন্ড টাইম না, লাস্ট টাইম। আরেকটা জিনিস বোঝো। সো এগুলো তো পাবলিকলি বললে কন্ট্রোভার্সি হতে পারে। আমি ইঙ্গিতে বলি তাহলে। ধরো যে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছো, একটা জায়গায় পড়ছো, তুমি একটু চেষ্টা করবা যে ধরো যে তারা আসলে কি কি করছে। তো এখন দেখবা যে তাদের হাতে যে অপরচুনিটিগুলো, দেখবা যে হ্যাঁ কয়েকজন বিসিএস ক্যাডার হয়েছে, এটা সেটা হয়েছে, এটা সেটা হ্যান ত্যান, কিন্তু বিভিন্ন অপরচুনিটিতে তাদেরকে কিন্তু দেখে না যে ধরো তোমাকে কি যদি বলে যে আম, তুমি সুন্দরী বউ বিয়ে করবা নাকি হচ্ছে তোমার ধরো ভালো চরিত্রের মেয়ে বিয়ে করবা, তুমি বলবা কি? তুমি বলবো যে কেন সুন্দরী প্লাস ভালো চরিত্র পাওয়া যায় না? যায় তো। তাহলে আমি সুন্দরী ভালো চরিত্রের মেয়ে বিয়ে করবো। আমার অসুন্দরী খারাপ চরিত্রের ভালো মেয়ে, অসুন্দরী মেয়ে কেন বিয়ে করা লাগবে? তাহলে এইরকম কাহিনী, যে যখন তুমি বললা যে পাবলিক নাকি স্কিল, কেন পাবলিকিয়ান স্কিলফুল মানুষ আছে না? ওরা কি ঘাস কাটে? পাবলিকে যারা পড়ে করে ঘাস কাটে, স্কিল অর্জন করে না ওরা? করে তো। সো যখন আমি জানবো যে তো বুঝতে পারছো যে আমি আর আর ইঙ্গিতে না বলি যে ওটার, তুমি জানো যে একই জায়গায় যে তোমার বাংলাদেশে কীভাবে বেতন বৈষম্য করা হয় অ্যান্ড অল দ্যাট। সো যেহেতু আহ, এক জায়গা থেকে তোমার ধরো যে ক্যাম্পাসে রিক্রুটমেন্ট করা হয়, আর এক জায়গায় গেলে তোমার সিভি খুলেও দেখা হয় না। হুম। সো তো এই যে তোমাকে একটা, ঠিক আছে, সো লাইফে বিভিন্ন জায়গায় সিচুয়েশন অনেক কিছু হলেও অনেক কিছু রিকভার করা পসিবল। তো তোমার যদি লিফট একটা আছেই, তুমি আন্দাজে সিঁড়ি দিয়ে যাবা কেন? যদি হ্যাঁ, না ঠিক আছে, লিফট নষ্ট, লিফটে ধরতে পারছো না, সো তোমার হাইট ফোবিয়া আছে, লিফটে উঠলে তোমার গা গুলায়, অনেক কাহিনী থাকতে পারে। কিন্তু শখ করে লিফটে উঠবা না, এটা কেমন হইলো নাকি, তাই না? সো তো এমন না যে তুমি আসলে একটা গোলে পৌঁছাতে পারবে না পাবলিক ইউনিভার্সিটি ছাড়া, পারবা। সো কিন্তু কষ্ট যে হবে এটা ডেফিনেটলি, তোমাকে একটা জাজমেন্টের শিকার হইতে হবে। সো লিফট আর সিঁড়ির মতন, লিফট দিয়েও তুমি 6 তলা উঠতে পারবা, সিঁড়ি দিয়েও উঠতে পারবা, খালি একটু কষ্ট করতে হবে আর কি। সো তাহলে যেহেতু দেখতেই পারো যে তোমার ধরো যে মানে কিন্তু কষ্ট তো লাইফে করতেই হবে, কিন্তু আন্দাজি শখ করে লাইফটাকে কঠিন বানাবে কেন, তাই না? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপনি এত সুন্দর করে কথা বলেন, আপনি খুব ভালো মানুষ ভাই। আপনার এই লাইফের জন্য আমি অপেক্ষা করি। সো থ্যাংক ইউ সো মাচ মনির। সো তোমার, আমরা প্রত্যেক সপ্তাহে মেন্টরশিপ লাইভে তোমাদের এই উপকারে আসবে, সেই জন্যই আসলে চেষ্টা করি। অ্যান্ড তোমার ধরো এক- একটা কাজও করে দিব, তোমরা ধরো লাইভ এক্সপিরিয়েন্স বলতে ধরো তো আবার হারায় টারা যায়, এক কাজ করে দিব আমি, ধরো হচ্ছে যে তাহলে একটা কাজ করি, মেন্টরশিপ লাইভ এক্সপিরিয়েন্স নামে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করে দেবে, যাতে করে লাইভের তোমার এক্সপিরিয়েন্সগুলো তোমরা লিখতে পারো, শেয়ার করতে পারো। সো করলে ধরো যে তোমাদের ধরো লার্নিংগুলো আরও বেড়ে হবে একটা জিনিসে। যখন অনেক কিছু মনে হয়, তারপর যখন লিখো না, লিখলে তোমার ধরো ওই জিনিসগুলো ভেতরে বেরিয়ে যাবে। সাইকোলজিস্টরা দেখবে সবসময় লিখায়। হুম। তো লিখাইলে জিনিসগুলো ভেতর পর্যন্ত যায় আর কি। সো ওকে ভাইয়া, আমার মেইন সমস্যা হচ্ছে বেসিক খুবই খারাপ, বুঝতে পারছেন কোথা থেকে শুরু করবো। আপনাদেরকে নতুন কোর্স শুরু হয়েছে, কাফি, হ্যাঁ। সো আমাদের কোর্সটা সবসময় তোমার ধরো যে প্রত্যেকজনকে নতুন কোর্স হিসেবে শুরু করানো হয়, লেভেল 1 থেকে শুরু করানো হয়। মানে পিএমএ লেভেল 5-এ দেখতে পারবে, লেভেল 5-এ কিছু চলতেছে, হ্যাঁ। সো বাট তোমার ধরো যে আমাদের যে তুমি যখন জয়েন করবা, তোমাকে লেভেল 1 থেকে নতুন করে তোমার ধরো টাস্কে অ্যাসাইন করে লেভেল 1 থেকে শুরু করানো হয়। ওকে। সো অর্থাৎ, কারণ আমাদের মানে ব্যাপারটা যদি প্রিসাইজ বলি, যে জিনিসটা তোমার জন্য কাস্টমাইজ একটা জার্নি,
এমন না যে পিএমএ এটা চলতেছে তুমি ওখানে ডেকে, পিএমএ কিছু চলে না। তুমি ঢুকবা, পিএমএ লেভেল 5ও চলে, 3ও চলে, 4ও চলে। তুমি ঢুকবা, তোমার জার্নি লেভেল 1 থেকে নতুনভাবে শুরু হবে। এবং সো বাকি এমন হইতে পারে যে তো লেভেল 1 করার পর লেভেল 2 ডেটা আসার পরে তোমার দেখা যাচ্ছে লোয়েস্ট 80%। সো দেন তারপরে তোমার ধরো যে এভারেজ 90%। সো হায়েস্ট 100%ও আছে। তোমার 10% গ্যাপ, তো পিএমের জার্নি শেষ করে তোমার 7 দিনে কোর্স শেষ, সব শেষ, তখন হয়ে যাবে। সো পিএমের জার্নিটা হচ্ছে কাস্টমাইজ, কোনো ইয়া নাই যে তোমার ধরো যে তো কয়দিন টাইম লাগবে, এটা হচ্ছে তোমার তোমার ডেটা অনুযায়ী ভ্যারি করে। যত টাইম পাবা তত ইমপ্রুভ করতে পারবা, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন না যে তুমি বসে বসে এতদিনে তোমার ধরো যে আহ, এটা মানে এখন এতদিনে এই ক্লাসগুলো শেষ করবা, এডিট করবা, সে করবা, এরকম না। তোমার ডেটা দেখে সেই অনুযায়ী তোমার ইমপ্রুভমেন্টের বাকি অস্ত্র। ওকে, তাহলে ওকে, তাহলে হচ্ছে যে চলো ভাই, আপনাদের পিএম এর মেডিকেল কোর্সে কি থাকলে কি ভার্সিটি কোর্সে আলাদা করে নিলে হ্যাঁ, মেডিকেল কোর্স আর ভার্সিটি কোর্স তো আলাদা। সো মেডিকেল কোর্স, মেডিকেল কোর্সের থেকে তোমার মেডিকেল কোর্সে ছিলা, তুমি ভার্সিটি কোর্সে এনরোল করতে পারো। সো অ্যান্ড ভার্সিটি প্রিপারেশনের জন্য মেডিকেলের পরে ভার্সিটি প্রিপারেশনটা, কোর্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, সো তাহলে ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের ডেটা বলে যে 12টার মধ্যে তোমাদের জিনিসপত্রগুলো শেষের দিকে চলে আসে, তোমাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা গুছিয়ে আনতে পারি। সো ইনশাল্লাহ আমরা এই সময়টা খুব ক্রিটিক্যাল সময়, আমরা এই সময়টার গুরুত্ব বুঝি, এই সময়টাতে তোমাদের সেন্সিটিভিটিটা বুঝি। তো সেই সেন্সিটিভিটিটা বুঝে তোমাদের ধরো যে আমরা গাইডলাইন রিলস লিখে সার্চ করবা, ওখানে ধরো যে আমরা সারা সপ্তাহ জুড়ে তোমাদের বিভিন্ন রকম তোমার ধরো যে কোয়েশ্চেন্স আর কোয়েরিজ সেই ব্যাপার স্যাপারগুলো ধরো যে আমরা ওগুলো নিয়ে রিলস আকারে কন্ডাক্ট করার চেষ্টা করবো, এবং আবার সোমবারে লাইভে। সো যেগুলো ধরো যে কিছু জিনিসপত্র রিলসে কনভার্ট করব। আর ধরো যে বড় বড় ভিডিও দিলে তো আমাদের আসলে ওটা দেখা হয়ে যায় না, যেগুলো ধরো আরও ইলাবোরেটিভ এক্সপ্লেনেশন দরকার, সেগুলো হয়তো ইনশাল্লাহ আমরা লাইভে কথাবার্তা বলবো। হ্যাঁ, তো যেমন ধরো যে আজকে বেশ কিছু জিনিস রিয়েলাইজেশনের ক্ষেত্রে লাইভে হয়তো আমরা ইন্টারাকশন করে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছি, সেগুলো তো আমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। তো তোমরা নিচে সেরাটা দাও, এবং হচ্ছে আহ, যে প্রথম যে কথাটা বললাম, চান্স পাওয়ার যে 3টা কারণে চান্স পাবো না, ইমান রাখবা। সো নিজের ডেটার উপরে ইমান রাখবা। সো আল্লাহর উপরে ইমান রাখবা যে তোমার তোমার ধরো যে তুমি যদি এইভাবে ইমপ্রুভ করতে থাকো তাহলে ইনশাল্লাহ অবশ্যই হবে। সো দেন তারপরে আমল, পরিশ্রম করবা। দেন তারপরে হচ্ছে যে এটা আহ, পরিশ্রমটা করবা বিজনেসম্যানের মতন করে, যে আমি একদম ধরো টাইম দিব, নাম্বার চাই ভাই। হুম, সান্ত্বনা চাই না। হ্যাঁ, সো পড়া হয়েছে চাই না, ক্লাস শেষ হয়েছে চাই না, নাম্বার চাই। একদম ডাইরেক্ট আউটকাম বেসড পড়তেছি আমার। সো জ্ঞানও চাই না আমি, জ্ঞানও চাই না, আমি সান্ত্বনাও চাই না, পড়ছি, পড়াশোনা করতেছি, চেষ্টা করতেছি, এগুলোও চাই না, আমি একদম নাম্বার চাই। সো টাইম দিব, নাম্বার চাই। সো এই যে, তো একদম এইভাবে যদি বিজনেসম্যান হয়ে যেতে পারো, তাহলে দেখবা যে তোমার ধরো যে অ্যাকচুয়ালি তোমার ইয়াও পেয়ে যাবে, শান্তিও পেয়ে যাবে। কারণ নাম্বার দেখলেই তোমার যত টেনশন আছে, যত অস্থিরতা আছে, ইমপ্রুভমেন্ট দেখলে কমে যাবে। এগুলো তুই যে বললাম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে আইসিইউ এর রোগী রেখেও তোমার একটু স্বস্তি লাগবে। কারণ তোমার মনে হবে ঠিক আছে, আইসিইউতে আসলে কি হয়েছে, ইমপ্রুভ করতেছে মানে কি, মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরে ইনশাল্লাহ আর 15 দিনের মধ্যে তারপর হচ্ছে আব্বু তারপর ঠিক হয়ে গেল, তারপর বাসায় গেল। হ্যাঁ, সো একটি কোর্স কিনলে কি কিছু ছাড় থাকবে? সো এখন নাহিদ একটা বড় ছাড় চলতেছে। সো এইটা তোমার ধরো যে এটা কাজে লাগাও, এবং তোমার ধরো যে ইয়া তবে পিএম স্টুডেন্ট হিসেবে তুমি আর কাজ করতে পারবে নাহিদ, যে তুমি পিএম এর ধরো যে তোমার একটা রিসেন্টলি একটা পোস্ট দিছি যে মনে করো আমরা তো মেসেজ টেসেজে রিপ্লাই দিয়ে উঠতে পারতেছি না, এত বেশি সংখ্যক স্টুডেন্ট নক টক করতেছে না অল দ্যাট। সো পিএম এর কিন্তু অ্যাফিলিয়েট সিস্টেম আছে। তুমি তোমার কোর্সের মধ্যে তোমার দেখতে পারবে তোমার নামে, তোমার লগ ইন করলা, লগ ইন করার পর তোমার নামে ক্লিক করলে দেখবে জয়েন এস অ্যাফিলিয়েট নামে একটা জিনিস আসে। জয়েন এস অ্যাফিলিয়েটে ক্লিক করলা, দেন তারপরে দেখতে পারবা যে কোনো কোর্সের নিচে এবার কি হয় যে তোমাকে ইয়া দেখায়, এনরোল করার জন্য তুমি আসবে, যে কোনো একটা কোর্স সিলেক্ট করবে, এরপর তোমাকে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দেখাচ্ছে। ওই লিঙ্কটা দিয়ে যদি যে কেউ জয়েন করে, সো যে জয়েন করবে সে তো ধরো যে ওখানে দেখতে পারছে কোর্সের নিয়ে ভিডিও দেখতে পারতেছে, কোর্স নিয়ে তো তোমার সে ইমপ্রুভমেন্ট গ্রুপ ঘুরে আসতে পারে, চান্স গ্রুপ ঘুরে আসবে। সো তারপরে সে তোমার ধরো যে একটা ডেমো ক্লাস করতে পারতেছে কোরেটোরে, সে তো তার ডিসিশন নিজে দিল। সে জয়েন করার সময় যদি এই লিঙ্কটা দিয়ে ইনরোল করে, দেখতে পারো তোমার ওই যে অ্যাফিলিয়েট আর্নিংয়ে 500 টাকা অ্যাড হয়ে যায়। সো এই যে 500 টাকা অ্যাড হয়ে যায়, সো
তাহলে সেক্ষেত্রে তুমি যদি তোমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে ইউজ করে যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তুমি সেইটাতে তুমি যদি বললা যে কি করতে পিএম স্টুডেন্ট হিসাবে তুমি কোনো এক্সট্রা টাকা সেভ করতে পারো কিনা, এইটা হচ্ছে ধরো তুমি সেভ করতে পারো যে তুমি, যেহেতু তুমি অলরেডি পিএম স্টুডেন্ট, সো তাহলে তুমি ওইটা করতে পারো, পিএম স্টুডেন্ট হিসেবে তুমি 500 টাকা ওভাবে সেভ করতে পারো আর কি। আচ্ছা, সো যারা পিএমএ জয়েন করতে চাও, ওকে, 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 ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারলাম তো। তাহলে তোমাদের আরও আরও প্রশ্ন যা আছে সে সব কিছু একটা একটা ব্যাপার, আবার প্রশ্নের কারণে তোমার কাজ থামা থাকিও না। সো কাজ কিন্তু খুবই সিম্পল, যারা কাজ করতেছে ইমপ্রুভ করতেছে, সো অনেক বাধা থাকবে, বাধা আছে, বাট তোমাকে কাজ করে আগে যেতে হবে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে তোমাদের ইমপ্রুভমেন্ট নিয়ে এইভাবে আগায় যাবা এবং তোমাদের বিজয় গল্প অর্জন করবা, সেই বিজয় গল্প নিয়ে তোমাদের সাথে দেখা হবে। এবং আমরা তোমাদের তোমার ইয়াগুলো নিয়ে তোমার ধরো যে তোমাদের কোয়েশ্চেন কোয়েরিজগুলো, এই জিনিস মানে শুক্রবার একটা লাইভ হলো, সোমবারে আবার আবার আসতেছি। হ্যাঁ, সো ইনশাল্লাহ তোমার ধরো যে যখন যেই কাজগুলোতে ফোকাস করা দরকার তখন, মানে আমরা তো আছি, একসাথেই আছি, তো তুমি মানে সব কিছু নিয়ে ফোকাস করি না, সব কিছু নিয়ে এত মাথাও ঘামাইও না। তো যখন যেটাতে করা দরকার ছোট ছোট কাজে ফোকাস করো, ইমপ্রুভ করো, তারপরে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ইনশাল্লাহ পৌঁছে যাবো। সো আমরা একসাথে আছি, টেনশনের কিছু নাই যে একদিনে সব সাবার করে ফেলতে হবে। তো একদিনে সব সাবার করে ফেলতে ফেলতে হবে না, তোমার যতটুকু কাজ প্রথমে একটু কাজ করো, ইনশাল্লাহ আমরা এইভাবে করে ডু ইকলস টু ডান আকারে চান্স ডানে সেই গল্পে, বিজয় গল্পে আমরা পৌঁছে যাবো। সবার জন্য অনেক শুভকামনা থাকলো, দোয়া থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।